প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। জৈব রসায়নের ইন্টারেক্টিভ ম্যাপে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটি হচ্ছে কার্বন সংখ্যার পরিবর্তন, অর্থাৎ জৈব যৌগে যে বিক্রিয়াগুলো সংঘটিত হয় সেই বিক্রিয়াগুলোতে কোন বিক্রিয়ার সাহায্যে কার্বনের সংখ্যাটা বাড়ানো যায়, আবার কোন বিক্রিয়ার সাহায্যে কার্বনের সংখ্যা কমানো যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। নিশ্চয়ই তোমাদের হাতে এই ইন্টারেক্টিভ ম্যাপটা পৌঁছে গেছে। তোমরা ইন্টারেক্টিভ ম্যাপ সামনে নিয়ে আমরা যখন ক্লাসগুলো করাবো প্রত্যেকটা বিক্রিয়া ভালো করে অনুধাবন করবে এবং তোমরা বোঝার চেষ্টা করবে। আজকে আমরা যে বিক্রিয়াগুলো করাবো সেই বিক্রিয়াগুলো প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সেগুলো যদি তোমরা ভালো করে দেখো এবং অনুধাবন করো তাহলে তোমাদের মাথায় একদম সেট হয়ে যাবে এবং তোমরা উদ্দীপক হতে শুরু করে ভর্তি পরীক্ষায় যে কোনো জায়গায় ভালো করে আনসার করতে পারবা এবং বেসিকগুলো তোমাদের ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সো আমরা শুরু করতে পারি। প্রথমে এই ইন্টারেক্টিভ ম্যাপটা তোমাদের হাতে পৌঁছেছে। সো আমরা এখানে কার্বনের সংখ্যা কিভাবে কমাতে হয় এবং কার্বনের সংখ্যা কিভাবে বাড়াতে হয়, এছাড়াও আমরা কিছু অন্য ধরনের বিক্রিয়া দেখব যেগুলো এনিলিন থেকে অর্থাৎ এমিনো মূলক যেটা সেটাকে কিভাবে কমানো যায় বা সেটাকে প্রতিস্থাপন করে বিভিন্ন অ্যারোমেটিক যৌগ তৈরি করা যায় সেগুলো ইনশাআল্লাহ আলোচনা করব। সো প্রথমে আমরা দেখব যে কার্বনের সংখ্যা কিভাবে বাড়ানো হয় সেই বিষয়টা দেখব। তো গত ক্লাসে অর্থাৎ আমরা এলিফিটিক কার্বন যখন বা এলিফিটিক যৌগ যখন পড়িয়েছিলাম তোমাদেরকে উডস বিক্রিয়াটা আমরা পড়িয়েছিলাম। তারপর হচ্ছে বেসিক যে অ্যালকাইল অর্থাৎ আমরা গ্রিগনাট বিকারক থেকে কিভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা যায় সেটা আমরা পড়িয়েছিলাম। সো প্রত্যেকটা জায়গায় তোমরা খেয়াল করো যে কার্বনের সংখ্যা যেমন আমি যদি বলি উডস বিক্রিয়ার সাহায্যে, তাহলে সেখানে দেখো কার্বনের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে, অর্থাৎ এখানে যে অ্যালকাইল মূলকটা থাকবে তার দ্বিগুণ পরিমাণ অ্যালকাইল মূলক যুক্ত হয়ে অ্যালকেন তৈরি হয়েছে। সো কার্বনের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। অথবা আমরা যদি এখানে কার্বনের সংখ্যা 1টা দিই, এখানে যদি কার্বনের সংখ্যা 2টা দিই, তাহলে সেক্ষেত্রেও কার্বনের সংখ্যা পরিবর্তন হয়ে নতুন কার্বন বিশিষ্ট বা নতুন কার্বনের সংখ্যা বিশিষ্ট একটা অ্যালকেন তৈরি হচ্ছে, সেটা আমরা দেখব। এছাড়া অ্যালকাইল হ্যালাইড এবং অ্যারাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করে আমরা কি পাবো সেই ধরনের বিক্রিয়াগুলো আমরা তোমাদেরকে ইনশাআল্লাহ দেখাবো এখন। ঠিক আছে, যাতে তোমরা জিনিসগুলো নোট করে ফেললে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। এরপর আমরা গ্রিগনাট বিকারক সাহায্যে দেখিয়েছি, এগুলোর প্র্যাকটিক্যাল দেখাবো। আজকে কিভাবে গ্রিগনাট বিকারকটা তৈরি করা যায় ল্যাবের মধ্যে সেই জিনিসটা তোমাদেরকে দেখাবো এবং আমি তোমাদেরকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলে যে পার্থক্য করা যায় লুকাস বিকারকের সাহায্যে সেই জিনিসটাও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো ইনশাআল্লাহ। সো তোমরা মনোযোগ সহকারে ক্লাস করবে, একদম ক্লাসের পরে তোমাদের সব কিছু একদম মাথায় সেট হয়ে যাবে। খাতায়ও লিখবে, মাথায় সেট হবে, খাতায়ও লিখবে, তাহলে তোমরা এটা দ্বারা অনেক বেশি উপকৃত হবে ইনশাআল্লাহ। সো এরপরে দেখতেছি আমরা কার্বনের সংখ্যা কমাতে হবে কিভাবে। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে কার্বনের সংখ্যা কমানো যায়। তারপর হচ্ছে আবার কিটোনের জারণ প্রক্রিয়ার মাধ্যমে তাও আমরা কার্বনের সংখ্যা কমাতে পারি। তারপর হচ্ছে আমরা হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ার মাধ্যমে কার্বনের সংখ্যা কমাতে পারি। এরপরে আমরা এনিলিন থেকে কীভাবে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড পাওয়া যায় সেটা দেখব। এরপরে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে কীভাবে বেনজিন ক্লোরোবেনজিন এবং সায়ানোবেনজিন এবং বেনজোইক অ্যাসিড পাওয়া যায় সেই বিষয়টা দেখব। তারপর হচ্ছে প্যারাসিটামলের উৎপাদন বা এটা হচ্ছে প্যারাসিটামলের সংকেত, বাট আমরা প্যারাসিটামল কীভাবে তৈরি করা যায় সেই বিক্রিয়াটা দেখাবো এবং অ্যাসপিরিন কীভাবে তৈরি করা যায় সেই বিক্রিয়াটাও ইনশাল্লাহ সহজে দেখাবো। সো তোমরা সবাই মনোযোগ সহকারে খেয়াল করবে, তাহলে সহজ হয়ে যাবে। তাহলে প্রথমে আমি শুরু করব, একদম শুরু থেকে শুরু করব যে উডস বিক্রিয়ার মাধ্যমে কিভাবে কার্বনের সংখ্যা বাড়ানো যায় কোনো একটা জৈব বিক্রিয়া। তো তোমরা খেয়াল করো যে উডস বিক্রিয়ার মাধ্যমে দেখুন আমাদের এখানে যে ম্যাপের মধ্যে আছে সেটা যদি মনোযোগ সহকারে খেয়াল করো তাহলে দেখো যে বিক্রিয়াটা ছিল এরকম যে RX অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড। সো এই অ্যালকাইল হ্যালাইড দ্বিগুণ পরিমাণ অ্যালকাইল হ্যালাইড যদি ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে তাহলে সবই শুষ্ক ইথার, এখানে শুষ্ক ইথার, এই যে ড্রাই ইথার শুষ্ক ইথারে যদি বিক্রিয়া করে, এখানে শুষ্ক ইথার, বিশেষ করে এই শুষ্ক ইথার হিসেবে ইথোক্সি ইথেন ব্যবহার করা হয়। ইথোক্সি ইথেন তার মানে CH3, তারপর হচ্ছে ইথোক্সি CH2O CH2CH3, এই যৌগটা বলা হয় ইথোক্সি ইথেন ব্যবহার করা হয়। যে ইথোক্সি, এই যে ইথেন যোগ অক্সি, ইথোক্সি ইথেন মানে ইথার হিসেবে এটা ব্যবহার করা হয়। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই যৌগটা ইথার হিসাবে, এটা একটু মাথায় রাখতে হবে। সো শুষ্ক মানে পানি থাকতে পারবে না, পানি থাকলেই সমস্যা, ড্রাই ইথার বলা হয় অনেক ক্ষেত্রে। সো এখানে তোমরা সবাই জানো যে রিপ্লাক্স যদি করা হয় তাহলে সেক্ষেত্রে এটার সাথে এটা বিক্রিয়া করে কি তৈরি করবে, সোডিয়াম হ্যালাইড তৈরি করবে। যদি আমরা লিখলাম এখানে সোডিয়াম হ্যালাইড তৈরি করলো, এই যে সোডিয়াম হ্যালাইড তৈরি করলো 2 অণু, ইটস ওকে। দেন এখানে এই আরটা যেহেতু 2টা আছে
দুইটা আর, এই যে এখানে দুইটা আর, এই একটা আর এবং আরেকটা আর দোনটা মিলে একটা অ্যালকেন তৈরি হলো, এই যে অ্যালকেন তৈরি হলো। তো তাহলে তুমি খেয়াল করো যে এখানে যে কার্বনের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে, অর্থাৎ কার্বনের সঙ্গে অ্যালকাইল মূলক যদি আমি, তাহলে এখানে যদি আমি CH3 দিই তাহলে দেখো কীভাবে হচ্ছে। এই যে এখানে যদি আমি 2CH3 দিই আর এখানে যদি আমি ক্লোরিন দিই, এখানে 2NH দিই, তাহলে সেক্ষেত্রে শুষ্ক ইথার, তাহলে এখানে আমি লিখলাম এই যে শুষ্ক ইথার আমি দিলাম, দেওয়ার ফলে তাহলে আমি এখানে ইথেন পাবো, CH3 পাবো, CH3 এখানে CH3 পাবো প্লাস 2NaCl পাবো। এভাবে আমরা কার্বনের সংখ্যা পাবো। এছাড়াও আরেকটাভাবেও এটাকে কি কার্বনের সংখ্যা আমরা তৈরি করতে পারি। যেমন আমি যদি যে CH3 দিই, এটা আরেকটা বিক্রিয়া রয়েছে R প্রাইম দিয়ে, অর্থাৎ এখানে যদি বিষয়টা এমন হয় যে একটা RX আর আরেকটা হচ্ছে আর প্রাইম এক্স, তো তাও যদি সোডিয়ামের সাথে বিক্রিয়া করা হয়, শুষ্ক ইথারে যদি বিক্রিয়া করা হয়, তাহলে দেখো মনোযোগ সহকারে, শুষ্ক ইথার, তো তাহলে ওইখানেও কী হবে, এই যে আর, এখানে আর প্রাইম প্লাস 2NaX হবে। তো এখানে একটা জিনিস খেয়াল করো, এই আর প্রাইম মানে কি, মানে এখানেও কার্বনের সংখ্যা ভিন্নতা রয়েছে। সো এখানে যে কার্বন সংখ্যা, এখানে কার্বন সংখ্যা সেম হবে না। তো তাহলে এটাকে যদি আমি একটু উদাহরণ সহকারে দেখাই, তাহলে এখানে যদি আমি এটাকে যদি CH3 দিই, দেখো এটাকে যদি আমি CH3 অর্থাৎ মিথাইল হ্যালাইড দিই, তো হ্যালাইডের হ্যালোজেনের পরিবর্তে আমি এখানে ক্লোরিন দিলাম, তো তাহলে এখানেও আমি ক্লোরিন দিলাম, ইটস ওকে। সো এখানে আমি দেবো, এই জায়গাতে আমি C2H5 দেবো, এই যে C2H5, তার মানে ইথাইল ক্লোরাইড, এটার নাম হচ্ছে কি ইথাইল ক্লোরাইড। তো তাহলে দুইটা দিলাম, দেওয়ার ফলে তো তাহলে এখানে বিক্রিয়াটা কীভাবে হবে, যে এটা এবং এটা এবং এটা সহ কি হয়ে যাবে, যে 2NaCl হয়ে যাবে, 2NaCl হবে, ইটস ওকে। তো দেন এখানে কার্বন, এই আর এর মান হচ্ছে CH3 হবে, আর এই আর প্রাইমের মান হবে যে C2H5, তো এটাকে আমি এইভাবে লিখতে পারি CH2CH3, তাহলে এই যৌগটার নাম হচ্ছে প্রোপেন। তাহলে কার্বনের সংখ্যাটা অটোমেটিক্যালি আমার বাড়িয়ে ফেললাম। তাহলে আগে এখানে দুইটা, একটা দোনটা মিলে তিনটে হলো, আর এখানে একটা কার্বন ছিল, দেন এটা দ্বিগুণ কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হলো। সো এভাবে আমরা খুব সহজে কার্বনের সংখ্যা বাড়াতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবার আসো যে উডস ফিটিক বিক্রিয়ার মাধ্যমে, তার মানে এর অ্যালকাইল হ্যালাইড এবং অ্যারাইল হ্যালাইড। সো এই অ্যালকাইল হ্যালাইড এবং অ্যারাইল হ্যালাইডকে আমরা এখানে ম্যাপের মধ্যে আমরা লিখেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো যে এই অ্যালকাইল হ্যালাইডকে ARX লিখেছি আর অ্যারাইল হ্যালাইডকে ARX লিখেছি, মানে অ্যারোমেটিক যৌগ, এখানে অ্যারাইল হ্যালাইড লিখেছি। তো সেম বিক্রিয়া 2Na দিয়ে বিক্রিয়া করলাম, তাও শুষ্ক ইথারে বিক্রিয়া করলাম, কোথায়, এই যে শুষ্ক ইথারে, যে শুষ্ক ইথার। তো বিক্রিয়া করলে কী তৈরি হয়েছে, দেখো এই অ্যারাইল মূলক, অ্যারোমেটিক মূলক যে অ্যারাইল, এই অ্যারাইল হয়েছে, দেন আবার অ্যালকাইল হয়েছে। সো এই দুইটা মূলক মিলে একটা নতুন যৌগ তৈরি হয়েছে। সো এটা মিলে দেন আবার 2NaXটা বরাবর ঠিক থাকবে। তো সো এটাকে যদি আমি উদাহরণ হিসেবে লিখতে চাই, যদি আমি বলি টলুইন প্রস্তুত করো, তাহলে দেখো তুমি এখানে এটাকে আমি মিথাইল ক্লোরাইড দিলাম, আমি মিথাইল ক্লোরাইড অ্যালকাইল হ্যালাইড উদাহরণ দিলাম। সো এইখানে মিথাইল ক্লোরাইড, দেন এটার সাথে আমি বেনজাইল ক্লোরোবেনজিন দিলাম, এই যে ক্লোরোবেনজিন, তার মানে ক্লোরোবেনজিন হচ্ছে আরেকটা অ্যারাইল হ্যালাইড। সো এটার সাথে যদি শুষ্ক ইথারে, এই যে সোডিয়ামের উপস্থিতিতে শুষ্ক ইথারে যদি আমরা বিক্রিয়া দিই, এই যে শুষ্ক ইথারে যদি বিক্রিয়া দিই, দেন আমরা কি পাবো, কাঙ্ক্ষিত যৌগ হিসাবে টলুইন পাবো, টলুইন। সো টলুইনটা কীভাবে হচ্ছে, যে এই অ্যালকাইল এবং অ্যারাইল যুক্ত হয়ে এই অ্যারাইলের সাথে একটা CH3 যুক্ত হয়ে যাচ্ছে। সো এই বিক্রিয়াকে, এই যৌগটাকে বলা হয় টলুইন। সো বেনজিন বলো, একটা CH3 মূলক থাকলে টলুইন হয়ে গেল, প্লাস এখানে 2NaCl হয়ে গেল। সো এভাবে আমরা কার্বনের সংখ্যা, যে এখানে কার্বন, এই দুইটা কার্বন বিশিষ্ট যৌগকে একত্রিত করে কার্বনের সংখ্যা সহজে বাড়াতে পারি। আশা করি খুব সহজে বুঝতেছো, বিষয়টা সহজে বুঝেছো। সো এবার আমরা এই যৌগগুলো থেকে কি দেখবো একটু দেখাতে চাই, একটু মনোযোগ সহকারে খেয়াল করবে। এবার আমরা দেখাবো যে গ্রিগনার্ড বিকারকের সাহায্যে কিভাবে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা যায়, সেটা একটু দেখাবো। সেটা আমরা দেখিয়েছিলাম আগে, আবার আমরা প্র্যাকটিস করব যাতে করে আমার জন্য সহজ হয়ে যায়। তো তার আগে আমরা যে গ্রিগনার্ড বিকারক যেটা রয়েছে, সেই গ্রিগনার্ড বিকারকটা কি সেটা সম্পর্কে একটু জানা উচিত, তাহলে আমাদের বিষয়টা অনেক সহজ হবে। সো মাথায় রাখবে যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম, এই যে অ্যালকাইল বা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে গ্রিগনার্ড বিকারক বলা হয়, বা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এই অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড এটাকে গ্রিগনার্ড বিকারক বলা হয়। এই গ্রিগনার্ড বিকারক উদ্দীপকে সাধারণত কীভাবে থাকে সেটা একটু মনোযোগ সহকারে খেয়াল করো। যে দেখো এই যে CH3, এই ম্যাগনেসিয়াম, এখানে ক্লোরাইড, তাহলে সো এটা গ্রিগনার্ড বিকারক। সো এখানে যদি এই বেনজিন থাকবে,
এই বেনজিনের মধ্যে এই ম্যাগনেসিয়াম ক্লোরাইড থাকবে। সো এই দোনোটাকে আমরা কি বলতে পারি? গ্রিগনার্ড বিকারক বলতে পারি। এই যে এটাও গ্রিগনার্ড বিকারক, এটাও গ্রিগনার্ড বিকারক, বা অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, হ্যালোজেন আছে এখানে, আর অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। সো এটাও আমরা কি বলতে পারি? গ্রিগনার্ড বিকারক বলতে পারি। এখন পরীক্ষায় উদ্দীপক যখন আসবে তখন তোমাদেরকে এরকম করে দেওয়া হবে যে দেখো এই অ্যালকাইল হ্যালাইড দেওয়া থাকবে, তো এটার সাথে আমরা কি করব যে ম্যাগনেসিয়াম যোগ করে তোমাকে বলবে এখানে যে একটা যৌগ তৈরি হয়েছে যেটার নাম হচ্ছে কিউ। তাহলে কিউ যৌগটা কি? তাহলে এই দুইটা মিলে বিক্রিয়া করে এই কিউ যৌগটা মানে হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত যৌগ এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। তার মানে এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড তৈরি হয়, তার মানে এটা হচ্ছে কিউ। সো এটা উৎপাদন করার সময় অবশ্যই ইথার ব্যবহার করতে হয়, ইথার, শুষ্ক ইথার ব্যবহার করতে হয়। ইথোক্সি ইথেন কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম, সেই ইথোক্সি ইথেন ব্যবহার করতে হয়। সো বিষয়টা মনে হয় একটু দেখলে তোমাদের কাছে অনেক বেশি সহজ মনে হবে। সো আমি তোমাদেরকে সহজে এখানে দেখাচ্ছি যাতে করে তোমাদের জিনিসগুলো অনেক বেশি সহজ মনে হয়। ঠিক আছে, আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। সো আমরা যদি একটু দেখি এখানে, তাহলে তোমাদের জন্য এই জিনিসগুলো তোমাদের জন্য অনেক বেশি সহজ হবে আশা করতেছি। সো দেখো তোমরা যে কিভাবে যে গ্রিগনার্ড বিকারকটা তৈরি করা যায় সেটা একটু দেখতে চাও। প্রথমে ম্যাগনেসিয়ামকে নেওয়া হবে, প্রথমে দেখো ম্যাগনেসিয়ামকে নেওয়া হচ্ছে। সো ম্যাগনেসিয়ামকে আমরা কি করছি যে খুব মর্টার দিয়ে যে এখানে ভালো করে কি করছি দেখো, ভালো করে ছোট করছি, দানা দানা করছি ম্যাগনেসিয়ামকে। সো ম্যাগনেসিয়ামকে আমরা আলাদা একটা গোলতলি ফ্লাক্সে নিয়ে যাব। সো আমি নিয়ে যাচ্ছি এই যে গোলতলি ফ্লাক্সে ম্যাগনেসিয়ামকে আমরা ঢালতেছি। দেখো বুঝে নাও, এই যে ম্যাগনেসিয়ামকে ঢালতেছি, ঢালার পরে যে ম্যাগনেসিয়ামকে এখানে ঢাললাম, ঢালার পরে দেন এটার মধ্যে আমরা অ্যালকাইল হ্যালাইড যোগ করব। তার মধ্যে শুষ্ক ইথার দিতে হবে, তার মানে আগে থেকে অ্যালকাইল হ্যালাইডের মধ্যে শুষ্ক ইথার দিয়ে দিতে হবে। সো এবার আমরা এটাকে ড্রাই করতে হবে, যদি ড্রাই না করে মারাত্মক বিপদ ঘটতে পারে। সো এখানে মনে রাখবা যে ড্রাই যদি না করা হয় সেখানে অ্যালকেন উৎপন্ন হয়ে যাবে। সো এটা একটু মাথায় রাখতে হবে, ড্রাই করতে হবে, তার মানে ইথারটা, শুষ্ক ইথারটা শুষ্ক থাকতে হবে, পানি থাকতে পারবে না। সো এটা একটু মাথায় রাখবা। সো এই যে ড্রাই ইথার এখানে লেখা আছে ড্রাই ইথার, সো এই ড্রাই ইথারটা আমরা আমাদের স্টক সলিউশন থেকে আমরা এখানে দিব। দেওয়ার পরে তারপরে আমরা কি করব দেখো, খুব সোজাভাবে চিন্তা করো যে এই যে ব্রোমো বেনজিন, তার মানে অ্যালকাইল হ্যালাইড, তো এটার মধ্যে ড্রাই ইথার দিলাম। এই যে অ্যালকাইল হ্যালাইড ছিল অ্যারাইল হ্যালাইড, অ্যারাইল হ্যালাইড, এই অ্যারাইল হ্যালাইডের মধ্যে আমরা কি দিলাম? ড্রাই ইথার দিলাম। তো দেওয়ার পরে দেন আমরা এটা কোথায় ঢালবো? ওই যে আমরা গোলতলি ফ্লাক্স ছিল সেখানের মধ্যে ঢালবো। ঢালার পরে আমরা কি পাবো? গ্রিগনার্ড বিকারক পাবো। সো দেখো এই যে ম্যাগনেসিয়ামের মধ্যে আমরা অ্যারাইল হ্যালাইডটা ঢালতেছি, ঢালার পরে বিক্রিয়াটা স্টার্ট করতে হবে। সো আমরা এই যে হাত দিয়ে দেখবো, যে হাতের একটা গরম আছে সেটা দিয়ে আমরা দেখবো, ট্রাই করে দেখবো যে আসলে বিক্রিয়াটা স্টার্ট হয় কিনা। যদি স্টার্ট না হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব যে এটার মধ্যে একটা আলাদা একটা পাত্র নেব, সেই পাত্রে গরম পানি নেব, সে পাত্রে গরম পানিটা নিয়ে নিচে দিয়ে ধরবো, তাহলে অল্প পরিমাণ তাপ দিলে বিক্রিয়াটা স্টার্ট হয়ে যাবে। দেন গ্রিগনার্ড বিকারক তৈরি হবে। তৈরি হওয়ার পরে এই গ্রিগনার্ড বিকারকে আমরা যদি আমাদের কাঙ্ক্ষিত যৌগটা দিয়ে দিই, সেই কাঙ্ক্ষিত যৌগটা কি কি? কাঙ্ক্ষিত যৌগ হচ্ছে আমরা যদি মিথানেল দিই তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল পাবো। আমরা যদি ইথানেল বা 1 কার্বনের বেশি অথবা মিথানেল ছাড়া অন্য যে কোনো অ্যালডিহাইড যদি দিই তাহলে সেক্ষেত্রে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল পাবো। আর যদি কিটোন দিই তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো? 3 ডিগ্রি অ্যালকোহল পাবো। সো এভাবে খুব সহজেই আমরা কি করতে পারি যে গ্রিগনার্ড বিকারকের সাহায্যে এই যে তাপ দেওয়ার ব্যাপারগুলো একটু ভালো করে খেয়াল করো। এই যে এখানে তাপ দিতে হবে, এই যে দেখছো তাপ, আমরা কি বললাম না, গরম পানি দিয়ে একটু উত্তপ্ত করলে বিক্রিয়াটা স্টার্ট হবে। সো এভাবে আমরা খুব সহজে কি করতে পারি? গ্রিগনার্ড বিকারকটা কি করতে পারি? তৈরি করতে পারি, এবার তৈরি করতে পারি। সো আমরা বুঝে গেলাম যে এই গ্রিগনার্ড বিকারকটা কিভাবে কি করা যায়, তৈরি করা যায়, সেটা আমরা সহজে বুঝে গেলাম। সো এই জায়গাগুলোর মধ্যে দেখো, এই জায়গাগুলোর মধ্যে আমরা যদি কি করি, এই জায়গাগুলোর মধ্যে আমরা যদি সহজভাবে চিন্তা করো যে এই জায়গাগুলো বা এই যে আমরা গ্রিগনার্ড বিকারক তৈরি করেছি, এই গ্রিগনার্ড বিকারকের মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত যৌগগুলো দিয়ে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল সহজে প্রস্তুত করতে পারবো। এই গ্রিগনার্ড তৈরি হওয়ার মধ্যে এটার মধ্যে আমরা মিথানল যদি যোগ করি তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো? 1 ডিগ্রি অ্যালকোহল পাবো। তো সেটা আমরা প্রমাণ করে দেখিয়ে দিই যে অ্যালকোহল পেলে প্রথমে আমি 1 ডিগ্রি অ্যালকোহল পেতে চাই। সো আমি এখান দিয়ে লিখে দিলাম যে 1 ডিগ্রি অ্যালকোহল পেতে চাই। সো 1 ডিগ্রি অ্যালকোহল পেলে দেখো আমি শুধু বিক্রিয়া লিখবো একটা, যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এখানে অ্যারাইলও হতে পারে, বেনজিনের সাথেও একই কথা। সো এটাকে মাথায় রাখতে, বেনজিনও তৈরি করা যায় এটার সাহায্যে। সো এখানে যদি আমি বেনজাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড দিই, সো এখানে যদি আমি তোমার ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড দিই তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি? বেনজিন পাবো। সো এটা একটু মাথায় রাখতে হবে। সো এখানে যদি আর ম্যাগনেসিয়াম এক্সটা আমরা কি দিলাম, এখানে আমি ক্লোরিন দিলাম। সো এই এক্সের পরিবর্তে আমি এখানে এই আর এর পরিবর্তে আমি তোমার আর দিলাম, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো এটার সাথে যদি আমি এই যে কি দিব, এটার সাথে আমাদের কাঙ্ক্ষিত যৌগ প্রথমে মিথানেল দেব। প্রথমে কি দেব? মিথানেল। তাহলে মিথানেলটা এই যে
এখানে সি ডাবল বন্ড ও আর এখানে হচ্ছে এইচ। সো কার্বনিক মূলকের মধ্যে এই যে অক্সিজেনের তৈত্রীয়তা বেশি হওয়ার কারণে এটা আংশিক নেগেটিভ চার্জে চার্জিত হবে, ফলে এটা আংশিক ধনাত্মক চার্জে চার্জিত হবে। তো চার্জিত হওয়ার পরে তাহলে এই ম্যাগনেসিয়ামে দেখো এটার +2 এটার -1, তো দোনোটা মিলে আলটিমেটলি কি +1 হলো। আর এখানে এটা তাইলে মাইনাস হবে, তাহলে এটা +1 হলে তাহলে এখানে যদি ভাঙে এই মাঝখানের এই অংশটা যদি ভাঙে আমি যদি মনে করলাম এটা ভাঙছে, তাহলে এটা এই অংশটা হচ্ছে প্লাস, এই অংশটা প্লাস, আর এই অংশটা হচ্ছে মাইনাস। তো তাহলে এই প্লাস অংশটা মাইনাসের দিকে যাবে, এই অংশে যাবে, এই পার্ট এইখানে যাবে, আর এই মাইনাস অংশটা এই জায়গা দিয়ে যুক্ত হবে। ফলে এখানে যদি আমি কি দিই, একটু হালকা তাপ দিই, তাহলে সেক্ষেত্রে আমি যে উৎপাদটা পাবো সেটা একটু মনোযোগ সহকারে খেয়াল করবা। তাহলে এখানে আমার আগের মতো যে যৌগগুলো সেগুলো বরাবর ঠিক থেকে যাবে। তাহলে এখানে এইচ লিখলাম, এখানে সি দিব, এখানে এই যে ও এ MgX হয়ে যাবে। দেন এখানে আরটা যুক্ত হবে, ওই যে অ্যালকাইল মূলক থেকে এসেছে সেখান থেকে দ্যাট, আর এখানে বাকিটা এইচ থেকে যাবে। তো এরপরে যদি এটার মধ্যে আমি যদি কী দিই, এটার মধ্যে আমি এই H+ অর্থাৎ অ্যাসিড মিশ্রিত পানি দিই, তার মানে অ্যাসিড মিশ্রিত পানি দিলে তাহলে আমরা জানি পানিতে কী মূলক রয়েছে, দুইটা মূলক রয়েছে। একটা মূলক হচ্ছে পানির মধ্যে, একটা হচ্ছে H+ আর আরেকটা হচ্ছে OH-, তো তাহলে এখানে যে নেগেটিভ অংশ যেটা, এখানে যে পজিটিভ অংশ যেটা আছে সেই পজিটিভ অংশের সাথে এই কী যুক্ত হবে, এই পজিটিভ অংশের সাথে OH যুক্ত হয়ে যাবে। তাহলে কমন যৌগ হিসাবে আমি এখানে লিখতে পারি যে এখান থেকে আমি যদি একটু এখানে লিখি, পাশে করে লিখতে পারি, এদিকে লিখলাম, একটু এইভাবে দিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমার কমন যৌগ হিসাবে কি উৎপন্ন হচ্ছে যে Mg, আমি একটু অন্য কালার দিয়ে লিখি, তাহলে আমি এখানে পাচ্ছি যে MgOH(X), ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড। যেহেতু এখানে আমি ক্লোরিন দিয়েছি, তাহলে সেক্ষেত্রে আমি এক্সের পরিবর্তে এখানে ক্লোরিন ব্যবহার করি, তাহলে এখানেও ক্লোরিন ব্যবহার করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তারপরে আমাদের যে কাঙ্ক্ষিত উৎপাদ, যে এটার সাথে কি যুক্ত হয়, এই যুক্ত হবে, এই যুক্ত হলে তখন আমি এখানে উৎপাদ যেটা পাবো সেটাকে আমি যদি একটু রেড কালার দিয়ে লিখি, একটু রেড মার্কস দিয়ে লিখি, তাহলে এখানে H লিখলাম, এখানে সি লিখলাম, এখানে এস লিখলাম, এখানে আমি আর লিখলাম, সো এখানে OH লিখলাম। সো এই যৌগটা পাচ্ছি। তো এই যৌগটা যদি পাই, এই যৌগটাকে আমরা সাধারণভাবে যদি লিখতে চাই তাহলে আমরা এটাকে লিখতে পারি, এভাবে লিখতে পারি, এই যে আর লিখলাম, দেন CH2 লিখলাম, দেন OH লিখলাম। সো এটা আমাদের কাঙ্ক্ষিত 1 ডিগ্রি অ্যালকোহল। সো এখানে যদি আমরা এই জায়গাতে যদি আমরা কি করতে পারি, যে আর এর মানটা যদি যেটা বসাবা সেটাই উৎপন্ন হবে। মনোযোগ সহকারে খেয়াল করবে, তাহলে তোমাদের জন্য বিক্রিয়া শিখবে একটা, পারবা সবগুলো, সহজে পারবা। সো এটাকে যদি আবার তুমি করো যে 2 ডিগ্রি অ্যালকোহল পেতে চাও, তাহলে দেখো 2 ডিগ্রি অ্যালকোহল যদি পেতে চাও, তাহলে এখানে যদি আমি 2 ডিগ্রি অ্যালকোহল পেতে চাই, এই যে 2 ডিগ্রি অ্যালকোহল পেতে চাই, তাহলে আমাকে মিথানল ছাড়া অন্য যেই কোনো অ্যালডিহাইড, আবার বলছি প্রথমে মিথানল দিয়েছিলাম, মিথানল ছাড়া হবে না 1 ডিগ্রি অ্যালকোহল, একদম কমন, কণ্ঠস্থ, ঠোঁটস্থ, মুখস্থ, ফ্যাটস্থ, অন্তস্থ করে ফেলতে হবে, একদম মাথার মধ্যে ঢুকাই নিতে হবে। আর যদি এখানে মিথানল ছাড়া আমরা যদি অন্য কোনো অ্যালডিহাইড দিই, অর্থাৎ এক কার্বনের অধিক কি দিতে হবে, যে অ্যালডিহাইড যদি দিই, তাহলে এটাকে আমরা বলতে পারি মিথানল ছাড়া যে কোনো অ্যালডিহাইড, এটা বলতে পারি। সো এটা যদি দিই, দেন আমার আমার যে মেকানিজমটা রয়েছে সেটা বরাবর ঠিক থাকবে। সো এখানে একটা আর যুক্ত হবে, আর এখানেও একটা আর যুক্ত হবে। যদি এখানে একটা আর যুক্ত হয়, দেন এই জায়গাতে একটা হাইড্রোজেন বিলুপ্ত হয়ে এখানে একটা আর যুক্ত হবে, দেন এটা হবে আমার 2 ডিগ্রি অ্যালকোহল। কি ডিগ্রি অ্যালকোহল? 2 ডিগ্রি অ্যালকোহল। যে আর এইচ থাকবে, এখানে 2 ডিগ্রি অ্যালকোহল। সো দেখো কোনো পরিবর্তন হয়েছে কিনা, যে সমঝদারকে লিয়ে ইশারাই কাফি হে, যারা বুঝদার তাদের জন্য ইশারাটাই যথেষ্ট, বুঝতে হবে জিনিসটা, ফিল করতে হবে, রাইট? আশা করি বুঝতে পেরেছো। এবার যদি আমি এই জায়গাতে আমি যদি অ্যালডিহাইড না দিই, আমি যদি কিটোন দিই, তাহলে আমি কি পাবো, আমি 3 ডিগ্রি অ্যালকোহল পাবো। যে 3 ডিগ্রি অ্যালকোহল যদি পেতে চাই, তাহলে এই জায়গাতে আমাকে এটা কিটোন দিতে হবে। সো কিটোন মানে এখানে এইচটা সরে গিয়ে এটা হবে, তাহলে এখানে কিটোন দিতে হবে, যে কিটোন। যদি আমি কিটোন ব্যবহার করি, আমার কোনো মেকানিজম চেঞ্জ নেই, জাস্ট এখানে আমি একটা আর দেব, দেন এখানে শুধু একটা আমি আর দেব। তো দেওয়ার পর আমার এখানে যদি একটা আর দিই, তাহলে এইচের পরিবর্তে আমার এখানে আর একটা আর যুক্ত হবে, ফলে এটা আমার কি হবে, 3 ডিগ্রি অ্যালকোহল প্রিপারেশন হয়ে গেল, যে 3 ডিগ্রি অ্যালকোহল প্রিপারেশনটা হয়ে গেল। সো এভাবে এই আর এর মানটা যদি তোমার জানা থাকে, তাহলে তুমি যেই কোনোভাবে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারবা। মজার বিষয় হচ্ছে এখান থেকে জৈব অ্যাসিডও তৈরি করা যায়। তাহলে জৈব অ্যাসিড কীভাবে তৈরি করা যায়, আবার অ্যালকেনও তৈরি করা যায়, সেম প্রসেসিং। আশা করি তোমরা স্ক্রিনশট নিয়ে ভালো করে প্র্যাকটিস করবে বেশি করে, তাহলে তোমাদের জন্য বিষয়টা অনেক সহজ মনে হবে। তাহলে দেখো জৈব অ্যাসিড যদি তৈরি করতে চাই, তাহলে দেখো আমি যদি এখানে জৈব অ্যাসিড তৈরি করবো, আমি এখানে লিখলাম
দিলাম জৈব অ্যাসিড, সব মেকানিজম সেম থাকবে। দেখো আমি এখানে এই যে আমি মুছে দিলাম, মুছে দিয়ে আমি বললাম যে জৈব অ্যাসিড তৈরি করতে চাই, এই যে জৈব অ্যাসিড তৈরি করতে চাই। তো তাহলে এখানে আমার কার্বন ডাইঅক্সাইড দিতে হবে, তাহলে আমি এগুলো মুছে দিয়ে দেন এই জায়গাতে দিয়ে এখানে কার্বন ডাইঅক্সাইড দেবো, তাহলে এখানে এটা কার্বন ডাইঅক্সাইড হবে, যে কার্বন ডাইঅক্সাইড দেবো। সো এই কার্বন ডাইঅক্সাইড যদি দিই আমার কোনো মেকানিজমের চেঞ্জ হবে না, দেখো সবগুলো ঠিক থাকবে, শুধু আমার এই জায়গাতে ডাবল বন্ড হয়ে এখানে একটা ও থাকবে। তো তাহলে এখানে এটাও উৎপাদ হিসেবে থাকবে। সো এই জায়গাতে যখন আমার ডাবল বন্ড হয়ে এই যে ডাবল বন্ড হয়ে এটাও মুছে থাকবে, তো ডাবল বন্ড হয়ে একটা ও থাকবে, তাহলে এই আর সি দেখো। তো তাহলে এখানে যদি আমার এখানে ডাবল এই আরটা ঢুকার পর এখানে ওএস ঢুকবে, তাহলে এই ডাবল বন্ড ও যদি দিই, সো এটা আমার কাঙ্ক্ষিত জৈব অ্যাসিড। এই যে এটা আমার কাঙ্ক্ষিত কি অ্যাসিড বলো তো? জৈব অ্যাসিড। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত জৈব অ্যাসিড RCOOH। সো মেকানিজমের কোনো চেঞ্জই নেই, শুধু চেঞ্জটা হচ্ছে তোমার মনে। তুমি যদি সহজভাবে বিষয়টাকে অনুধাবন করতে পারো তাহলে তোমার জন্য এটা একদম সহজ মনে হবে। সো আমি শিখিয়েছি বিক্রিয়া একটা, দেখছো কতগুলো বিক্রিয়া পারা যাচ্ছে যদি মেকানিজমটা তোমার ভালো করে জানা থাকে। আশা করি একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে তোমার এখন এতক্ষণে। সো এখান থেকে অ্যালকেনও তৈরি করা যায়, যেটা অবশ্যই আমরা ম্যাপে দিই না, কিন্তু এই বিষয়টা জানতে হবে জিনিসটা। সো অ্যালকেন তৈরি করতে চাই, কিচ্ছু করা লাগবে না, অ্যালকেন তৈরি করা একদম সহজ একটা প্রসেস। সো এই অ্যালকেন যদি তৈরি করতে চাই, আমি যদি অ্যালকেন তৈরি করতে চাই কিচ্ছু করবো না। তাহলে দেখো এই অ্যালকেন যদি তৈরি করি, আমি এখানে অ্যালকেনটা তৈরি করতে চাই, আমি একটু অ্যালকেনটা তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি অ্যালকেন। সো এই যে অ্যালকেনটা তৈরি করে দেখাচ্ছি অ্যালকেন। সো এই দেখো অ্যালকেনটা কত সহজে তৈরি করা যায়, এই RMgX। তো এখানে আমি কি করলাম, এই যে পানি দিলাম, পানি তার মানে এই যে H2O। তো এই পানির সাথে বিক্রিয়া করলে তাহলে দেখো এটা কি হয়ে যাচ্ছে, দেখো খুব সোজাভাবে চিন্তা করো যে এখানে H+ আর এখানে OH। সো কমন যৌগ হিসাবে এই আর, এখানে কমন যৌগ হিসাবে এই MgOH তৈরি হচ্ছে, প্লাস আর এখানে আর এর সাথে H যুক্ত হচ্ছে, এই আর এর সাথে একটা H যুক্ত হয়ে গেলে তখন এটার নামই হচ্ছে অ্যালকেন। এই যে অ্যালকেন। সো যদি গ্রিগনাট বিকারকে যখন তৈরি করা হয় তখন যদি আমরা পানি ব্যবহার করি তখন সেটা আর অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড হয় না, তখন সেটা অ্যালকেন উৎপন্ন হয়। এই কারণে গ্রিগনাট রিয়েজেন্ট তৈরি করার সময় শুষ্ক ইথার দিতে হয়, অর্থাৎ পানিটা থাকতে পারবে না, পানি থাকলেই তখন সেটা অ্যালকেন হয়ে যায়। সো এই কারণে এটা মাথায় রাখতে হবে, খুবই বিষয় মানে ইম্পর্টেন্ট জিনিস। অনেক সময় ব্যবহার বলে যে গ্রিগনাট রিয়েজেন্ট তৈরি করার সময় কেন আমরা ড্রাই ইথার ব্যবহার করি বা ইথক্সি ইথেন ব্যবহার করি। মূল কথা হচ্ছে যদি আমরা ড্রাই ইথার ব্যবহার না করি তাহলে সেক্ষেত্রে এটা পানিযুক্ত যদি হয় তাহলে সেটা অ্যালকেন উৎপন্ন করে ফেলবে। এই বেসিকটা মাথায় থাকতে হবে। এবার আমরা যে এই জিনিসগুলো থেকে যে আমরা এই বিষয়টা থেকে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের প্রিপারেশনটা অবশ্যই আছে। সো এটা একটু তোমরা ভালো করে দেখে ফেলবে যে আমরা এটা তোমার এলিফেটিক যে মানে যৌগ তখন সেখানে পড়িয়েছিলাম লুকাস বিকারকের সাহায্যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলে সহজে কী করা যায়, তৈরি করা যায়, সেটা আমরা জানিয়েছি। সো এটা একটু বিক্রিয়াটা আমরা তো যারা এলিফেটিক যৌগ দেখেছো তারা জানো। তো তারপরও আমরা জিনিসটা মনে হয় একটু দেখালে তোমাদের জন্য আরেকটু সহজ হয়ে যাবে। আমি একটু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাতে চাই যে কিভাবে লুকাস বিকারকের সাহায্যে 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে যদি লুকাস বিকারক বিক্রিয়া করে তাহলে সহজে অদক্ষেপ পড়বে, খুব সহজে অদক্ষেপ পড়বে। আর যদি 2 ডিগ্রির সাথে বিক্রিয়া করে তাহলে অদক্ষেপের পড়তে একটু সময় লাগবে। তো সেটা একটু বিক্রিয়ার ভিডিওর মাধ্যমে আমি একটু দেখাতে চাই, কারণ এখানে এটা উদ্দীপক আসে এখানে, ঠিক আছে। সো আমি যদি একটু খেয়াল করি তাহলে তোমরা একটু খেয়াল করো, তাহলে তোমাদের জন্য আশা করি সহজ হয়ে যাবে, অনেক সহজ হয়ে যাবে। সো আমি বলতেছি, দেখো তোমরা ভালো করে এই যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে চাই। তো তাহলে দেখো ভালো করে খেয়াল করবা। সো এখানে দেখো যে লুকাস রিয়েজেন্ট কাকে বলা হয়, লুকাস রিয়েজেন্ট জিঙ্ক ক্লোরাইড এবং HCl এর মিশ্রণকে লুকাস রিয়েজেন্ট বলা হয়। সো এখানে যদি আমরা আর OH এর সাথে অর্থাৎ অ্যালকোহলের সাথে বিক্রিয়া করি, OH কে সরিয়ে দিয়ে Clটা যুক্ত হয়, এটা হচ্ছে মেইন বিক্রিয়া। বাট এটা কতক্ষণ, সময়ের সাথে ডিপেন্ডেবল জিনিসটা। তার মানে 3 ডিগ্রি খুব সহজে বিক্রিয়া করে, 2 ডিগ্রি বিক্রিয়া করতে একটু সময় লাগে, আর 1 ডিগ্রি বিক্রিয়া কক্ষ তাপমাত্রায় কোনো বিক্রিয়া করে না। সো এটা একটু জানতে হবে। সো এখানে যদি আমরা বিক্রিয়াগুলো দেখো একটু ভালো করে দেখো, লুকাস রিয়েজেন্টটা দিচ্ছি আমি একদম সহজভাবে। এই 3 ডিগ্রির সাথে যখন বিক্রিয়া করে তখন খুব সহজে বিক্রিয়া করে। দেখো 3 ডিগ্রির সাথে যখন বিক্রিয়া করে, এই যে 3 ডিগ্রির সাথে 3 ডিগ্রি অ্যালকোহল এটার সাথে যখন লুকাস বিক্রিয়া করে তাহলে খুব সহজেই এটা বিক্রিয়া করে ফেলবে। দেখো মানে দেওয়ার সাথে সাথে বিক্রিয়াটা করে ফেলছে, তার মানে সাদা অদক্ষেপ বা হোয়াইট প্রিসিপিটেশন পড়েছে। আর যদি 2 ডিগ্রির সাথে বিক্রিয়া করে তাহলে সাথে সাথে কিন্তু বিক্রিয়া মানে তার মানে অদক্ষেপটা পড়ে না, অদক্ষেপটা পড়তে একটু সময় লাগে। দেখো এই যে 2 ডিগ্রির সাথে এই যে অদক্ষেপটা পড়তে একটু সময় লাগবে, মানে অদক্ষেপটা গাঢ় হতে একটু সময় লাগবে। এই যে আস্তে 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 অর্থাৎ 5 থেকে 10 মিনিট পরে
এই অদক্ষেপটা পড়বে, জাস্ট এখানে ওএইচকে সরাই সিএল যুক্ত হবে। সো এখানে দেখো এই যে অ্যালকাইল হ্যালাইড তৈরি হচ্ছে, দেখো দেখতে পাচ্ছ, নিশ্চয়ই বুঝতেছো বিষয়টা। এবার আসে 1 ডিগ্রি অ্যালকোহল, যে কক্ষ তাপমাত্রায় কোনো বিক্রিয়া করে না, কিন্তু তাপমাত্রা বাড়লে বিক্রিয়া করবে। আবার বলছি, কক্ষ তাপমাত্রায় কোনো বিক্রিয়া করবে না, কিন্তু তাপমাত্রা যখন বাড়ানো হবে তখন এটা খুব সহজে বিক্রিয়া করবে। এই দেখো প্রাথমিকভাবে এই যে নো রিয়েকশন এট রুম টেম্পারেচার, কোনো বিক্রিয়া ঘটবে না, কোনো প্রিসিপিটেশন মানে কোনো অদক্ষেপ পড়বে না। তাহলে বিষয়টা খুব সহজে বুঝে গেছো আশা করতেছি। তাহলে এইভাবে তুমি খুব সহজে মনে রাখতে পারো। তো তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল খুব সহজে বিক্রিয়া করে, দ্রুত বিক্রিয়া করে, এটা হচ্ছে 5 থেকে 10 মিনিট পর, আর এটা হচ্ছে কক্ষ তাপমাত্রা বা রুম টেম্পারেচারে কোনো বিক্রিয়া করে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তো এখন আমরা বিষয়গুলো আশা করি তোমরা খুব সহজে বিষয়টা বুঝতে পেরেছো। সো সেক্ষেত্রে এবার আমরা যে মূল আলোচনাতে চলে যাব। ওকে রাইট, এবার আমরা মূল আলোচনা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, সো আমরা এই বিষয়টা কেন পড়িয়ে ফেললাম জানো? কারণ এটার সাথে এগুলোর যে রিলেশন আছে, উদ্দীপক যখন আসে তখন এই বিষয়গুলো একসাথে আসে। এই কারণে বিষয়টা একটু ভালো করে তোমাদেরকে পড়িয়ে দিলাম, যাতে করে তোমাদের মনেও থাকে এবং তোমরা যাতে খুব সহজে বিষয়টা মনে রাখতে পারো আরও বেশি ভালোভাবে। সো আমরা এই পার্টটা আমাদের শেষ হলো, এই যে এই পার্টটা আমরা শেষ হলো, আমরা এটা ভালো করে ব্যাখ্যা করেছি। এবার আমরা দেখব অ্যালকোহলের সাথে যে কীভাবে অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড পাওয়া যায়। এই অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা যদি ক্যাসিয়ানের সাথে যদি বিক্রিয়া দিই, তো তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, যে অ্যালকাইল সায়ানাইড, এখানে আমি অ্যালকাইল সায়ানাইড বলতে পারি, অথবা আমি নাইট্রাইল অ্যালকেন নাইট্রাইল বলতে পারি। সো এই যৌগ পাবো, সায়ানোমূলক যুক্ত হবে। তো সায়ানোমূলক যুক্ত হওয়া মানে কি জানো? এই সায়ানোমূলক যখন এখানে যুক্ত হয়েছে, তার মানে একটা কার্বনের সংখ্যা বেড়েছে। সো এখানে আগে যে কার্বনটা ছিল, সেই কার্বন থেকে একটা কার্বন বাড়ছে, তো পরবর্তী সেটাতে এমিন তৈরি হয়েছে, এমিন তৈরি হয়ে দেন এটাকে আবার করলে আবার অ্যালকোহল। তাহলে দেখো এই কার্বনের সংখ্যা আগে এখানে কম ছিল, পরবর্তীতে একটা কার্বন এখানে বেড়েছে। সো এটা হচ্ছে একটা কার্বনের সংখ্যা বৃদ্ধিকরণের নীতি। আবার এখান থেকে চাইলে আমরা এখান থেকে এটাকে উত্তপ্ত করলে ওইক অ্যাসিড তৈরি করব, ওইক অ্যাসিডকে বিজারিত করে আবার অ্যালকোহল। তার মানে অ্যালকোহল আমি 2 জায়গায় তৈরি করতেছি, তবে সেক্ষেত্রে কার্বনের সংখ্যা কীভাবে বৃদ্ধি করেছে সেই বৃদ্ধিটা আমি তোমাদেরকে দেখিয়েছি। তো সো এটা আমরা বিক্রিয়ার মাধ্যমে একটু দেখি। তাহলে দেখো প্রথমে কার্বনের সংখ্যা যদি বাড়াতে চাই, তাহলে প্রথমে যে অ্যালকোহলের সাথে যদি এইচ মানে হচ্ছে কি হ্যালো অ্যাসিড, বা এখানে আমি যদি বলি যে হ্যালোজেন মানে হচ্ছে এখানে ক্লোরিন ব্রোমিন আয়োডিন, এই এক্সের মানটা। সো এটা দিয়ে যদি বিক্রিয়া করি তাহলে অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে। কি তৈরি হবে? অ্যালকাইল হ্যালাইড প্লাস পানি তৈরি হবে। তো এখানে ক্যাসিয়ান এবং তার সাথে যদি কপার কিউপ্রাস সায়ানাইড যদি বিক্রিয়া করে তার তাপমাত্রার উপস্থিতিতে, তাহলে এখানে কি তৈরি হয়, যে অ্যালকাইল সায়ানাইড তৈরি হয়। অথবা আমরা এটাকে বলতে পারি অ্যালকেন নাইট্রাইল, এই যে অ্যালকেন নাইট্রাইলও বলতে পারি এটাকে। সো কার্বনের সংখ্যা একটা বাড়ছে, এটা হচ্ছে মেইন আমাদের কথা। মেইন কথা হচ্ছে কার্বনের সংখ্যা একটা বেড়েছে, সায়ানোমূলক যুক্ত করার কারণে কার্বনের একটা সংখ্যা বেড়েছে। সো এটা হচ্ছে আমাদের মেইন কথা। দেন এবার এই এবার আমরা তোমার অ্যালকেন নাইট্রাইলকে যদি আমরা বিজারিত করি, কার উপস্থিতি বিজারিত করব? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড উপস্থিতি যদি বিজারিত করি, তাহলে আমরা এমিন পাবো। এটা হচ্ছে এমিন, এটা হচ্ছে আমাদের জন্য এমিন। সো এই এমিনটা খুব সহজে আমরা বুঝলাম, বিজারিত করলে এমিন পেলাম। অর্থাৎ এখানে দেখো এই জায়গাতে এ আর সি ট্রিপল বন্ড এন, তো তাহলে এখানে ট্রিপল বন্ড এন ছিল, তাহলে মাঝখানে একটা দেখো ওভারঅল কয়টা কার্বন এখানে হাইড্রোজেন যুক্ত হবে। সো এখানে 2টা হাত ভাঙবে, তো 2টা হাত যদি ভাঙে তাহলে এই জায়গাতে 2টা, এই জায়গাতে 2টা হাত তৈরি হবে, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন ঢুকছে, তাহলে এই জায়গাতেও 2টা হাইড্রোজেন, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে। সো এটাকে আমরা 4H+ বলতে পারি, যে 4 মানে 4টা জাইমান হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে বিজারিত হয়ে তখন সেটা কি তৈরি করেছে, দেখো এই যে এমিন তৈরি করেছে। এবার এমিনকে যদি আমরা 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোডিয়াম নাইট্রাইট এবং HCl এর উপস্থিতি বিক্রিয়া দিই, তাহলে এই সোডিয়াম নাইট্রাইট এবং HCl মিলে এই যে নাইট্রাস অ্যাসিড তৈরি করে। এই অ্যাসিডটা দিয়ে যদি আমরা বিক্রিয়া করে, মানে বিক্রিয়াটা প্রভাবক হিসেবে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এই অ্যালকোহল পেতে পারি। এই অ্যালকোহলটা অবশ্যই এই দেখো এই আর CH2OH, তার মানে একটা কার্বনের সংখ্যা বেড়েছে। আগের যে আরটা ছিল সে আরের সাথে একটা CH2 বেড়েছে, দেন এই আগের আরের সাথে একটা কার্বনের সংখ্যা বেড়েছে, এবং নাইট্রোজেন এবং কি তৈরি হয়েছে, পানি তৈরি হয়েছে। সো এইভাবে কার্বনের সংখ্যা একটা সহজে কি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে। সো এটা একটু মাথায় রাখতে হবে, এবং এক্ষেত্রে তুমি খুব মনোযোগ সহকারে খেয়াল করবা। তো এক্ষেত্রে আমরা এটাকে আবার আমরা কি করতে পারি, এটাকে আমরা দেখো আবার এটাকে আমরা যদি আবার অন্যভাবেও করি, তাহলে সেভাবেও আমরা করতে পারি। দেখো ভালো করে মনোযোগ সহকারে খেয়াল করতে হবে, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। তো তাহলে এখানে দেখো এটা আমরা পেলাম। আবার এটাকে যদি আমি সায়ানাইডকে যদি আমি অম্লীয় মাধ্যমে পানির সাথে বিক্রিয়া দিই, আবার বলছি অম্লীয় মাধ্যমে, তাহলে ওইক অ্যাসিড তৈরি হবে। তাহলে এখানেও কার্বনের সংখ্যা একটা বাড়ছে, কার্বনের সংখ্যা, তার মানে কার্বক্সিলিক মূলক তৈরি হয়েছে। সো কার্বনের সংখ্যা একটা বাড়ছে। দেন এটাকে যদি আবার বিজারিত করি, আমরা জানি যে কোনো জৈব অ্যাসিডকে যদি বিজারিত করা হয়, তাহলে সেটা অ্যালডিহাইড, প্রথমে অ্যালডিহাইড তৈরি হবে, তারপরে
তোমার অ্যালকোহল তৈরি হবে। আবার বলছি, প্রথমে অ্যালডিহাইড তারপর অ্যালকোহল, তো বিষয়টা একই সাথে যুগোৎপদভাবে ঘটে বিদায় সহজে আমরা বিষয়টা জেনে গেলাম এই বিষয়টা। সো এই বেসিকটা তোমাদের জানতে হবে, এটা আমরা আগের গত ক্লাসেও বলেছি। তো মনে রাখবে যে সবসময় মনে রাখবে যে অ্যালকোহলকে যদি জারিত করা হয়, এই অ্যালকোহলকে যদি জারিত করা হয় তাহলে অ্যালডিহাইড তৈরি হয়। দেখো অ্যালকোহলকে যদি জারিত করা হয়, অ্যালকোহলকে যদি জারিত করা হয়, এই যে জারিত করা হয়, এই যে জারিত করা হয় তাহলে এই অ্যালডিহাইড তৈরি হয় CHO। এটাকে যদি আবার জারিত করা হয় তাহলে আলটিমেটলি কী যৌগ তৈরি হয়, যে RCOOH, তার মানে জৈব অ্যাসিড তৈরি হয় RCOOH। সো এটাকে যদি আবার যদি আমরা বিজারিত করি, যে বিজারিত করি জার্মান হাইড্রোজেন দ্বারা, তাহলে সেমভাবে বিক্রিয়াগুলো অল্টারনেটিভভাবে ঘটে। সো এটা একটু মাথায় রাখতে হবে, এগুলো উভমুখী। জারিত করলে যেটা হবে, বিজারিত করলে তার উল্টো হবে, এবং কার্বনের সংখ্যার কোনো চেঞ্জ হবে না। কিন্তু কার্বনের সংখ্যা চেঞ্জ কখন হবে, কিটোনের সাথে যখন বিক্রিয়া দেবো, সেটা আমরা দেখাবো এখন তোমাদেরকে, যে কিটোনের সাথে আমরা জিনিসটা এখন দেখাবো। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো, এই জিনিসটা এখানে যেটা বুঝালাম বেসিক জিনিস, এই বেসিক জিনিসটা বুঝতে পেরেছো। এটা ছিল একটা বেসিক আইডিয়া, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সেটা তোমরা তুলে নাও, তাহলে তোমাদের জন্য সহজ হবে। ওকে রাইট, সো আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা, এবার আমরা দেখবো যে কার্বনের সংখ্যা কমানো কীভাবে যায়। আবার বলছি, কার্বনের সংখ্যা কী করা যায়, কমানো কীভাবে যায়, সেই জিনিসটা আমরা দেখবো। দেখো কার্বনের সংখ্যা কমানো যায় কীভাবে। এই কার্বনের সংখ্যা কমানো যায় ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে, অথবা কিটোনকে আমরা যদি বিক্রিয়া করি তাহলে সেক্ষেত্রে আমরা কি কার্বনের সংখ্যা কমে যাবে। তো সেটাও আমরা দেখবো, কিটোনকে জারিত করলে কার্বনের সংখ্যা একটা কমে যাবে। এরপর হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ার মাধ্যমে আমরা দেখাবো। এরপর ইথানামাইড থেকে মিথাইলেমিন দেখাবো, বেনজামাইড থেকে আমরা এনিলিন কীভাবে তৈরি হয় সেটা দেখাবো, আবার এনিলিন থেকে এগুলো আমরা ধারাবাহিকভাবে দেখাবো। তাহলে প্রথমে আমরা দেখবো ডিকার্বক্সিলেশন, মানে কার্বক্সিলিক মূলকটা চলে যাওয়া, সেটা আমরা আগেও বুঝিয়েছি। সো সোজা কথা, এখানে যে বিক্রিয়াটা হবে, এটা যারা ক্লাসগুলো আগের ক্লাসগুলো দেখে নিবে, এখানে মূল বিক্রিয়াটা হচ্ছে এটা যখন অপসারিত হবে সোডিয়াম কার্বনেট রূপে, দেন এই আর এর সাথে যদি একটা হাইড্রোজেন যুক্ত হয় তখন সেটা অ্যালকেন হবে। সো এখানে যদি আমি বেনজিনের সাথে, মানে এটা যদি সোডিয়াম বেনজয়েট হয়, এটা হচ্ছে সোডিয়াম বেনজয়েট, তাহলে সোডিয়াম এই বেনজয়েটের সাথে যদি আমরা বিক্রিয়া করি, সোডালামের বিক্রিয়া হয়, তাহলে সেম ঘটনা। তো কার্বক্সিলিক মূলকটা আলাদা হয়ে যাবে, তাহলে এখানে বেনজিন হবে। তার মানে এখানে একটা হাত খালি ছিল, এই হাতে একটা হাইড্রোজেন ঢুকবে, তো এখানে একটা হাইড্রোজেন ঢুকা মানে কার্বনের সাথে হাইড্রোজেন ঢুকা, সো এটা একটা বেনজিন তৈরি হওয়া। সো এটা হাইড্রোজেন একটা ঢুকা মানে এখানে বেনজিন তৈরি হয়েছে। তার মানে এই মূলকটা, এটাকে যদি আমি সংকেত আকারে লিখতে চাই, তাহলে তোমাদেরকে সুবিধার জন্য আমি একটু ব্যাখ্যা করতে চাই। সংকেত আকারে C6H5, আর এখানে COONA, মানে এর সংকেত আকারে যদি লিখতে চাই। সো এখানে সোডালাইম সহ যদি আমি বিক্রিয়া করি, ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ বিক্রিয়া করি, তাহলে সেক্ষেত্রে আমি তাপ, যদি এখানে তাপ থাকবে, তাপ লাগবে, তো তাহলে সেক্ষেত্রে এই দেখো C6H5, তো H5 এর সাথে যদি একটা হাইড্রোজেন ঢুকে তাহলে C6H6 হয়ে যায়। যেহেতু এখানে 5 ছিল আর এখানে 6 হচ্ছে, একটা হাইড্রোজেন বেড়েছে, তো দেয়ারফর এখানে বাকিটা সোডিয়াম কার্বনেট হবে এবং সোডা লাইম হবে, রাইট, সহজভাবে। সো এটা মানে হচ্ছে বেনজিন। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটাকে বেনজিনটাকে আমরা এভাবেও লিখতে পারি, যে এভাবে দিয়ে আমরা বেনজিন এভাবে লিখতে পারি বেনজিন। সো এটাকে যদি আমি সংকেত আকারে লিখি তাহলে এভাবেও লিখতে পারি। দেখো এভাবেও লিখতে পারি, কীভাবে আমি একটু দেখাচ্ছি, যে সি, এখানে হচ্ছে এখানে একটা সি, এখানে একটা সি, এটা তোমরা জানো, তারপরে একটু দেখাই দিচ্ছি আমি জিনিসটা, যাতে যাদের বেসিক একদম দুর্বল তাদের জন্য। স্যার প্রত্যেকটা জায়গায় একটা হাইড্রোজেন থাকবে, একটা হাইড্রোজেন থাকবে, এখানে একটা হাইড্রোজেন থাকবে, এখানে একটা হাইড্রোজেন থাকবে। সো এইভাবে বেনজিনকে বিভিন্নভাবে লেখা যায়, তোমরা চাইলে এভাবে লিখতে পারবা, এভাবে লিখতে পারবা, এভাবে লিখতে পারবা, এভাবে লিখতে পারবা। সো রেজোনেন্সের কারণে জিনিসগুলো এভাবে লেখা হয়। সো আশা করি বুঝতে পেরেছো। সো আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা দেখালাম, আশা করতেছি বুঝতেছো। এরপর আমরা দেখাবো যে কিভাবে কিটোনের সাথে যদি আমরা কিটোনকে যদি আমরা কি করি, বিজারিত করি, তাহলে সেক্ষেত্রে সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখো এটা হচ্ছে এসিটোন, এটা কিন্তু এই যে যৌগটা এখানে দেখতে পাচ্ছ, এই যৌগটার নাম হচ্ছে এসিটোন, এটাকে এসিটোন বলা হয়, এই যে এসিটোন বলা হয়, বা এটাকে বলা হয় প্রোপানন বলা হয়। এটা আরেকটা নাম আছে প্রোপানন বলা হয়, প্রোপানন। সো প্রোপাননে দেখো লাস্টে দিয়ে CH3CO আছে আর এখানে CH3 আছে। যখন এই ধরনের এসিটোনে তোমার থাকবে লাস্টে দিয়ে CO মূলকের পরে যদি যতটা কার্বন, যদি একটা কার্বন থাকে, তখন সেক্ষেত্রে ওইটা কি হয়, বিজারিত হয়ে, তার মানে ওইটা কার্বন ডাইঅক্সাইড এবং পানিতে উৎপন্ন হয়। তাহলে এই জায়গাতে এই একটা কার্বন কমে গেছে, তার মানে একটা কার্বন কমে গিয়ে 2 কার্বন বিশিষ্ট, এটার নাম হচ্ছে এসিটিক অ্যাসিড, আমরা বলতে পারি এসিটিক জারিত করছি, এসিটিক অ্যাসিড। তো জারিত করলাম কার উপস্থিতিতে, পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড উপস্থিতি জারিত করলাম। সো এই পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়াটা আমি একটু দেখাচ্ছি। K2Cr2O7, এটার সাথে যদি আমরা H2SO4 দিই, তাহলে এখানে পটাশিয়াম সালফেট উৎপন্ন হবে প্লাস ক্রোমিয়াম সালফেট উৎপন্ন হবে, এই যে ক্রোমিয়াম সালফেট উৎপন্ন হবে প্লাস পানি তৈরি হবে
প্লাস 3 অণু জাইমন অক্সিজেন তৈরি হবে। তো এখন যদি তুমি সমতা করো, সমতা তুমি করতে পারো, সমতাটা খুব সহজে করতে পারো। তাহলে পটাশিয়াম সালফেট একটা হলো, ক্রোমিয়াম এখানে 2টা, সালফেট একটা হলো, সো পানি হয়েছে। তো তাহলে এখানে সালফেট সব মিলিয়ে কয়টা হয়েছে একটু খেয়াল করো, 1টা 3টা আর এখানে একটা 4টা, সো এখানে 4 দিয়ে দাও, প্লাস 4 দিয়ে দাও। 4 দিলে তাহলে এবার মিলাতে পারো কিনা দেখো, যে খুব সোজাভাবে মিলাতে পারো কিনা দেখো। তাহলে এখানে পানি হবে কয় অণু? পানি হবে 4 অণু পানি হবে, আমি একটু দেখাতে চাই। প্লাস এখানে 4 অণু পানি হলো, ইটস ওকে। তো তাহলে এখানে আর অক্সিজেন থাকতেছে কয়টা? 4টা অক্সিজেন চলে গেল, আর অক্সিজেন থাকতেছে 3টা, সো এখানে 3টা জাইমান অক্সিজেন তৈরি হলো। এই জাইমান অক্সিজেনটা বিক্রিয়া করে সমতা সহ দেখিয়ে দিলাম তোমাদেরকে, যে কীভাবে জাইমান অক্সিজেনটা উৎপন্ন হয় সেটা আমি দেখাই দিলাম। সো এভাবে আমরা এসিটিক অ্যাসিডটা খুব সহজে পেতে পারি জাইমান অক্সিজেনের সাথে। সো এটা একটু জানা দরকার, এই বেসিকটা জানা দরকার, এই কারণে আমি দেখিয়ে দিলাম সহজভাবে। সো আরেকটা রুলস আছে, এটা কিন্তু ভর্তি পরীক্ষার জন্য কাজে লাগবে, এটা তোমাদের আসবে না। এখানে যদি এই ধরনের কিটোন তুমি দেখতে পাও, এই ধরনের কিটোন বা RCO এরকম একটা কিটোন যদি দেখতে পাও, তাহলে এই মাঝখান বরাবর, এই বরাবর ভাঙবে, তখন আর এটা কিন্তু কার্বন ডাইঅক্সাইডে পরিণত হবে না। একে পপঅফস রুল বলা হয়। এখানে পপঅফস মানে পপঅফস রুলস বলে, রাইট? সো এই নিয়মটাকে, সো এখানে এই মাঝখানে এই বরাবর ভাঙলে এটাও কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যাবে, এটাও কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যাবে। সো কার্বনের সংখ্যা একদম ভেঙে যাবে। সো এই কার্বনের সংখ্যা ভেঙে, এটা তোমাদের ইয়েতে নাই, এটা তোমাদেরকে শিখিয়ে দিলাম যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য। সো এখানে একটা কার্বক্সিলিক অ্যাসিড, এখানে একটা কার্বন, তাহলে কার্বনের সংখ্যা কমে যাচ্ছে, যে কার্বনের সংখ্যা ভেঙে গিয়ে কার্বনের সংখ্যা কমে যাচ্ছে। সো জারিত করলে এই ধরনের উৎপাদগুলো তৈরি হয়। সো এটা একটু জানা থাকলো তোমাদের, এটা বেসিকটা মাথায় রাখবা, তাহলে তোমাদের জন্য অনেক কিছু সহজ মনে হবে আশা করতেছি, রাইট? সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এবার আমরা লাস্ট পোর্শনটা আমরা একটু দেখাতে চাই। ওকে, আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো করতেছো, তারপরে তোমরা বিষয়টা আসলে ফিল করতে পারবো, রাইট? এখন আমরা দেখবো যে হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশনটা। এই যে হফম্যান ডিগ্রেডেশন, এটা হফম্যান হচ্ছে একজন বিজ্ঞানীর নাম, তিনি ডিগ্রেড করেছে, তার মানে কার্বনের সংখ্যা কমিয়ে দিয়েছে। সো তো একটা জিনিস খেয়াল করো, কার্বনের সংখ্যা কমিয়ে দেওয়া, ডিকার্বক্সিলেশন, ডিগ্রেডেশন মানে কমে যাওয়া, গ্রেড কমে যাওয়া, কার্বনের সংখ্যাটা কমে গেছে। একটা জিনিস খেয়াল করো, এখানে সিও মূলকটা ছিল, তার মানে একটা কার্বন ছিল, বাট এখানে যখন উৎপাদ তৈরি হচ্ছে কোনো সিও মূলক নাই, তো তার মানে কি বুঝলাম? কার্বনের সংখ্যাটা কমে গেছে। তো তাহলে এখানে যদি আমি যদি আমরা যে কোনো অ্যামাইড, এটা হচ্ছে CONH2 অ্যামাইড। সো এই অ্যামাইডের সাথে যে কোনো অ্যামাইডের সাথে আমরা যদি, এটা বেনজামাইড হতে পারে, এই যে আমি এসিটামাইড, তারপর ইথানামাইড এইভাবে বলতে পারি, এই অ্যামাইডের সাথে যদি যে কোনো অ্যামাইডের সাথে, সেটা অ্যারোমেটিক অ্যামাইড, এলিভেটিক অ্যামাইড যাই হোক, ব্রোমিন এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড উপস্থিতিতে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমরা বিক্রিয়াটা দিই, তাহলে এখানে যে কার্বনিল মূলকটা রয়েছে সেটা কার্বনেট আকারে অপসারিত হয়ে যাবে। এই যে কার্বনেট আকারে অপসারিত হয়ে গেছে, ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনে যেরকম কার্বনিল মূলকটা, ওই যে COO মূলকটা কার্বনেট আকারে অপসারিত হয়েছে, এখানেও CO মূলকটা ওই কার্বনেট আকারে অপসারিত হয়েছে। সো 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 50 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোনো বইতে দেখবা, ডাজেন্ট ম্যাটার, বাট মেইন থিংস হচ্ছে এটা কার্বনের সংখ্যা কমে গিয়ে এমিন হয়ে গেছে, এই যে এমিন হয়ে গেছে, এমিন। সো এখন যদি আমি একটা উদাহরণ দিতে চাই, তাহলে ইথানামাইড থেকে আমি একটা উদাহরণ নিয়ে, এখানে আমি দিয়েছি, তাহলে এখানে CH3CONH2 ইথানামাইড। তো এটার সাথে যদি ব্রোমিনের বিক্রিয়া করো, তাহলে 4KOH এর উপস্থিতি যদি বিক্রিয়া করো 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে আমরা কি যৌগ পাবো? আমরা যৌগ পাবো মিথাইল অ্যামিন। তাহলে কার্বনের সংখ্যা একটা কমে গেছে, সো এটা হচ্ছে মিথাইল অ্যামিন। এর আরেকটা নাম আছে, এটার নাম হচ্ছে এমিনোমিথেন, এটা দন্তান্ন দাও। আর এটা আরেকটা নাম আছে এমিনোমিথেনও বলতে পারো, কি বলতে পারো? এমিনোমিথেন বলতে পারো। সো এটার নাম। এরপরে আছে বাকি যৌগগুলো, এগুলো খাবের খাপ মন্তাজ্জার ভাব বরাবর বসে যাবে, K2CO3। সো বিষয়টা একটু অন্তরে ঢুকিয়ে নাও, তাহলে তোমার কাছে বিষয়টা অনেক বেশি সহজ মনে হবে ইনশাআল্লাহ। সো ফিল করো বিষয়টা। তারপরে দেখো বেনজামাইড থেকে, সো আমি বেনজিন দিই, ওকে নো প্রবলেম। সো আমি দিয়ে দিচ্ছি যে বেনজিন, আমি এখানে বেনজামাইড দিয়ে দিচ্ছি, বেনজামিন, ওই যে একটা ফ্রান্সের খেলোয়াড় আছে মনে হয়। তো তাহলে এখানে CO আর এখানে NH2, এটা হচ্ছে বেনজামাইড। এই বেনজামাইড থেকে সেম বিক্রিয়কে যে ব্রোমিন দিলাম, তারপর এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে অসুবিধা নেই, তারপর এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে, যেহেতু আমাদের হফম্যান করেছে, সো আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছি। এটা যে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করি, সো আমরা পাবো অ্যানিলিন। দিস ইজ অ্যানিলিন, এই যে অ্যানিলিন বা এমিনোবেনজিনও বলে এটাকে, এমিনোবেনজিন বা এটাকে 2KBr প্লাস পটাশিয়াম কার্বনেট। সো এটার নামই হচ্ছে অ্যানিলিন।
লিন বা এমিনো বেনজিনও বলা হয়। সো এভাবে আমরা খুব সহজে কার্বনের সংখ্যাটা কমিয়ে ফেলছি। সো এই বিক্রিয়ার মাধ্যমে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ার মাধ্যমে আমরা যে কোনো উৎপাদ খুব সহজেই তৈরি করতে পারলাম। আশা করি বিষয়টা ভালো করে বুঝেছো, রাইট? লাস্ট পোর্শনটা আমরা এখন দেখাবো, ভালো করে একটু দেখতে চাও আমরা একটু দেখাচ্ছি। সো আসো, আশা করি তোমরা স্ক্রিনশট তুলে নিও যাদের কোনো সমস্যা হয়। সো এই বেনজিন বলয়ে এই ধরনের একটা কোশ্চেন পরীক্ষায় আসে, আমি একটু এটা আলোচনা করতে চাচ্ছি। বেনজিন বলয়ে এমিনো মূলকের প্রভাব, যদিও আমাদের ম্যাপের মধ্যে দিই নাই, কিন্তু এটা পরীক্ষায় আসতে পারে। সো এটা একটু আমরা খুব সহজে করে ফেলবো, তো আশা করতেছি এটা মানে অর্থপ্যারা নির্দেশক বেনজিনটা, সরি এনিলিনের নাইট্রো মূলক মানে NH2 মূলকটা এনিলিনে থাকে, তো তাহলে এটা অর্থপ্যারা নির্দেশক হয়। তো তাহলে এখানে একটু মজা সহকারে আমি একটু এঁকে দিচ্ছি তোমাদেরকে, সোরা খাসিয়তের নিয়ম শিখাবো তোমাদেরকে, এরপর বিষয়টা ব্যাখ্যা করব। তার মানে এই এমিনের পরিবর্তে আমি যেটা এমিন, যেহেতু এখানে এনিলিন এসে এমিন, তাহলে তুমি এখানে হাইড্রোক্সাইড লিখতে পারবা, তার মানে এটা কেন তোমার অর্থপ্যারা নির্দেশক। তারপর ক্লোরিন কেন অর্থপ্যারা নির্দেশক, এটা তুমি ব্যাখ্যা করতে পারবা। তারপর হচ্ছে তুমি মিথাইল মূলক কেন অর্থপ্যারা নির্দেশক। তার মানে একটা জিনিস শিখিয়ে দিলে তুমি এগুলো সব ব্যাখ্যা করতে পারবা, এই যে এগুলো কেন অর্থপ্যারা নির্দেশক হয়, কারণ পরীক্ষাতে এটার কৌশলটা আসে। সো আজকে কৌশলটা তোমাকে খুব সোজাভাবে আমি উপস্থাপন করার চেষ্টা করবো, শুধু এঁকে দেবো। দেখো এইখানে এই এমিনটা আমি আঁকলাম, এইভাবে আমি আঁকলাম। সো এখানে একটা দ্বিবন্ধন আমি এখানে দিলাম, ইটস ওকে। তাহলে এখানে এমিন। সো এটার ব্যতিক্রমধর্মী বিষয়টা আমি তোমাদেরকে বলবো। তো এখানে দেখো এই এমিনটাতে যখন অর্থপ্যারা নির্দেশক মানে কি, এই যে মুক্ত ইলেকট্রনটা সেইখানে দান করে, সো বেনজিন বলয়ে যে সক্রিয়তা বৃদ্ধি করে। সো এটা 5টা রেজোনেন্স কীভাবে হয় সেটা আমি একটু দেখাবো, এখানে আমি দেখাচ্ছি একটু করে। আমি প্রথমে 5টা বেনজিন বলয় এঁকে ফেলি, তোমাদেরকে শর্টকাট নিয়ম সোরা নিয়ম শিখাবো, তারপর সহজ করে শিখাবো। তাহলে দেখো এখানে খুব সহজে তোমরা জিনিসগুলো ফিল করতে পারবে আশা করতেছি। আমি 5টা এঁকে ফেলি আগে, তাহলে আরেকটু কাছাকাছি এঁকি, আরেকটা কাছাকাছি আঁকি। সো এই 1টা 2টা 3টা, তারপর হচ্ছে 4টা, এখানে 4টা, দেন 5টা আমি এঁকে ফেললাম। সো চালাকি নিয়ম, চোরা নিয়ম একটু শিখিয়ে দিচ্ছি। দেখো এখানে যে মূলকটা 1 নাম্বার, এই যে 1 নাম্বার মডেল, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, সো এটা 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার মডেল, সো এটা হচ্ছে 5 নাম্বার মডেল। সো এই অর্থপ্যারা নির্দেশক আঁকতে গেলে স্টুডেন্টদের কনফিউশন তৈরি হয়। সো আমি একটা ম্যাজিক শিখিয়ে দিচ্ছি যাতে করে তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। সো দেখাই দিচ্ছি, দেখো কীভাবে ম্যাজিকটা, ইটস ম্যাজিক, দেখো। সো ম্যাজিকটা হচ্ছে এখানে যে জায়গাতে দ্বিবন্ধনগুলো থাকবে সেখানে সবগুলো উল্টে যাবে। সো এখানে একটা দ্বিবন্ধন, এখানে একটা দ্বিবন্ধন, এখানে একটা দ্বিবন্ধন। সো এখানে বরাবর এটা খাপের খাপ মন্দাজ্জার বা বসে যাবে, রাইট? সো দেখো এই চেঞ্জ হয়ে গেছে যে পাই বন্ধনগুলো, রাইট গেল। আমরা জানি এই অ্যামোনিয়া যেহেতু অর্থপ্যারা নির্দেশক, তো তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বুঝবো যে এখানে বেনজিন বলে অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বাড়বে। সো বাড়লে দেখো তাহলে এখানে এই জায়গাতে যখন ইলেকট্রন দিচ্ছে তাহলে দ্বিবন্ধন হয়ে যাবে। সো এই NH2 হবে, দেন এখানে একটা আংশিক ধনাত্মক চার্জের সৃষ্টি হবে। তো ফাইন, তো এটা যখন এদিকে আসবে তাহলে এখানকার ইলেকট্রনটা এখানে আসবে, এখানকার ইলেকট্রন তাহলে পাশাপাশি যখন যাবে তখন এটাকে বাধা দিয়ে এদিকে পাঠিয়ে দেবে। তো পাঠিয়ে দিলে তো তাহলে দেখো এই জায়গাতে নেগেটিভ চার্জের সৃষ্টি হবে অর্থ অবস্থানে। তো আমি বারবার বললাম যে জিনিসগুলো অর্থপ্যারার যে নির্দেশক যেহেতু আছে, তাহলে একটু খেয়াল করো, আমরা এটাকে দুই দিক থেকে আসে বিদায় এদিকে দিলাম। তো এখন আসো এখানে আমরা কি করলাম, দেখো আমরা যে কাজটা করেছিলাম সেই কাজটা হচ্ছে অর্থ অবস্থানে ইলেকট্রনের ঘনত্বটা বাড়িয়েছি। সো বাকি জায়গা এই যে এটা এখানে আছে, তাহলে বাকি যে জায়গাগুলো সেগুলো তার বরাবর ঠিক আছে, এই যে বাকি জায়গাগুলো বরাবর ঠিক আছে, ইটস ওকে। তো এখন দ্বিতীয়বার যে ঘটনাটা ঘটবে তখন সেই ঘটনাটা একটু খেয়াল করো। এই ইলেকট্রনগুলো দেখো, এই ইলেকট্রনগুলো এখানে যাবে, তো এটা যখন এই জায়গাতে যাবে তখন এটা এখানে আসবে। সো সেক্ষেত্রে প্যারা অবস্থানে ইলেকট্রনের ঘনত্বটা বেড়ে যাচ্ছে, ইটস ওকে। প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব যদি বেড়ে যায় তাহলে আগেরগুলো ঠিক থাকবে। সো এটা যখন এখানে আসছে তাহলে দ্বিবন্ধন এখানে থাকবে, এটা ডাবল বন্ড আকারে থাকবে, এটা NH2 প্লাস আকারে থাকবে, ইটস ওকে। সো এটা খুব সোজা, দেন এটাও ঠিক থাকবে, ইটস ওকে। তো তাহলে এবার আসো, এটা যখন এখানে যাবে তখন এখানকার ইলেকট্রনগুলো এখানে চলে যাবে, তো ফলে দেখা যাবে যে এখানে এটা ঠিক থাকবে, এখানে এটা, দেন এই জায়গাতে নেগেটিভ চার্জের সৃষ্টি হবে, দেন এটা আগের মতো খাপের খাপ বসে যাবে। তো সো এখানে পজিটিভ আয়ন সৃষ্টি, দেন লাস্ট মোমেন্টে এটা এখানে যাবে, দেন এটা আবার আগের মতো হয়ে যাবে। সো তার স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেছে। সো কত সহজে আমরা যে বেনজিন বলয়ে যে তুমি চাইলে এগুলো সবগুলো সেম, শুধু এখানে বসাই দাও ClCH3 জাস্ট বসাই দিলে যে অর্থপ্যারা নির্দেশকটা খুব সহজে। তার মানে কি দেখলাম, অর্থপ্যারা, তাহলে এটা অর্থ অবস্থান,
তাহলে বেনজিন বলে এই যে এটা যে 1 নাম্বার কার্বন ধরি, এটা 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, তাহলে 2 2 6 অবস্থানকে অর্থ অবস্থান বলা হয়, অর্থ নিকটবর্তী। তারপর 3 5 অবস্থানকে মেটা অবস্থান বলা হয়। আর তোমার 4 নাম্বার অবস্থানকে বলা হয় প্যারা অবস্থান, প্যারা অর্থ প্যারা নির্দেশক। তাহলে অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বাড়িয়ে দিয়ে বিদায়, যে বাড়িয়ে দিচ্ছি ইলেকট্রনের ঘনত্ব, এই কারণে এগুলিকে অর্থ প্যারা নির্দেশক বলা হয়। সো এটা বেসিকটা আমি দেখালাম খুব সোজাভাবে। তো তুমি চাইলে চোরামি করতে পারো, চোরামি করে কীভাবে খুব লিখতে পারো শিখিয়ে দেবো নাকি? আচ্ছা, এটা খুব সোজা, তুমি এটা উল্টে দেবে। তারপর হচ্ছে অর্থ, প্রথমে অর্থ অবস্থানে যে অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দিবা ক্রমান্বয়ে। তারপর হচ্ছে তুমি চিত্রগুলো লিখবা। সেগুলো কখনো আরেকটা দিন যদি আমরা আরও সহজভাবে ক্লাস নিই, তাহলে একদম শর্টকাট চোরা নিয়ম, যেটা নিয়মের বহির্ভূত জিনিস, সেটা আমরা অন্য কোনো শর্টকাট নিয়মে শিখাবো তোমাদেরকে ইনশাল্লাহ। সো আশা করি এই জিনিসটা খেয়াল রাখবা। আরেকটা বিষয় একটু মনে রাখবা, যে এই এমিনোমূলকটা দেখো, এমিনোমূলকটা যখন নাইট্রেশন হয়, এমিনো যখন নাইট্রেশন হয়, তাহলে এই এনিলিনে নাইট্রেশন হলে নাইট্রেশন মানে কি? তার মানে হচ্ছে H2SO4 এবং গাঢ় তোমার HNO3, তার মানে উপস্থিত যদি বিক্রিয়া করে তখন কিন্তু এই মেটা এনিলিন তৈরি করে। যদিও বা কি তৈরি করার দরকার ছিল, যে মেটা অবস্থানে নাইট্রোমূলক যুক্ত হয়, তাহলে মেটা নাইট্রো এনিলিন তৈরি করে। এই যে মেটা নাইট্রো এনিলিন তৈরি, এটা ব্যতিক্রমধর্মী। সো এটা অর্থপ্যারা নির্দেশক হওয়ার পরও এই বিষয়টা কেন করে, এই বিষয়টা তোমাকে পরীক্ষায় অনেক সময় আসে। সো এটা কেন করে আমি একটু বলি। যখন এখানে অ্যাসিডে থাকে, অ্যাসিডের সাথে যখন বিক্রিয়া করে, এই এনিলিনটা এনিলিনিয়াম আয়ন তৈরি করে ফেলে। তার মানে এই NH3 এখানে প্লাস আয়ন তৈরি করে ফেলে। তো ফলে এটা যখন এনিলিনিয়াম আয়ন তৈরি করে ফেলে, এই এনিলিনিয়াম আয়নটা তখন আর অর্থপ্যারা নির্দেশক হয় না। এই এনিলিনিয়ামটা এই যে এই এনিলিয়ামটা, এটা হচ্ছে কি নির্দেশক? মেটা নির্দেশক। তো এই কারণে বেনজিন বলে মেটা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বাড়ে। আবার বলছি, এনিলিনিয়াম আয়ন তৈরি করে, ধনাত্মক আয়ন তৈরি করে, এনিলিনিয়াম ধনাত্মক আয়ন তৈরি করে। ফলে এই এনিলিনিয়াম আয়নটা মেটা নির্দেশক হয়। এই কারণে এনিলিনের সাথে যদি আমরা নাইট্রেশন করি, তাহলে সেই ক্ষেত্রে এটা কি হয়? তোমার মেটা নির্দেশক, অর্থাৎ মেটা নাইট্রোটোলুইন তৈরি হয়। এটা ব্যতিক্রমধর্মী। সো এটা একটু মনে রাখবা, ব্যতিক্রম। এটা পরীক্ষা আসে, এটা ইম্পর্টেন্ট, এই কারণে বলে দিলাম, সৃজনশীলে আসতে পারে। সো ইম্পর্টেন্ট। এবার আমরা লাস্ট প্রমেনটা, যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড কীভাবে তৈরি করা যায় সেটা আমরা একটু দেখব। যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, সোজা কথা, এটা অনেকবার বিক্রিয়াতে সহজভাবে পড়ানো হয়েছে, যে এনিলিনকে যদি আমরা সোডিয়াম নাইট্রেট এবং HCl উপস্থিতিতে বিক্রিয়া দিই, তাহলে সেক্ষেত্রে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এর নাম হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। সো এটা হচ্ছে ডায়াজোকরণ। এই বিক্রিয়াটার নাম হচ্ছে ডায়াজোকরণ বিক্রিয়া বলা হয়। এটা কি বলা হয়? ডায়াজোকরণ বিক্রিয়া। কিন্তু তাপমাত্রা যদি বাড়াই, আবার বলছি, তাপমাত্রা যদি এখানে যদি একটু করে বাড়াই, 35 ডিগ্রি সেলসিয়াস করি, তখন সেটা কিন্তু ফেনল তৈরি হয়ে যাবে। এই যে এটা কিন্তু একটু মনে রাখতে হবে, এই যে OH ফেনল তৈরি হয়ে যাবে। সো এটা ব্যতিক্রমধর্মী বিষয়টা মনে রাখতে হবে। তাপমাত্রা বাড়ালে চেঞ্জ হয়ে যাবে, তখন এখানে নাইট্রোজেন হয়ে যাবে, সো এখানে HCl হয়ে যাবে। সো এটা একটু মনে রাখতে হবে। তাপমাত্রা বাড়ালে এখানে কিন্তু ঘটনাটা উল্টে যাবে, প্লাস পানি হবে, HCl হবে, প্লাস পানি হবে। তো সো এখানে মূল জৈব যৌগগুলোতে আসলে মূল বিক্রিয়া, যেটা প্রোডাক্ট তৈরি হয় ফেনলটা, এটাকে ফেনল বলা হয়। এই ফেনলটা কী যৌগ তৈরি হচ্ছে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো তোমাকে বলবে যে এটা অর্থপ্যারা নির্দেশক কিনা। তো এইমাত্র দেখিয়ে দিলাম অর্থপ্যারা নির্দেশকের কীভাবে চিত্রগুলো আঁকে। তো সেভাবে তুমি বিষয়টা করে ফেলে, তোমার জন্য এটাও কী হয়ে যাবে? অনেক বেশি সহজ হয়ে যাবে। সেটা একটু মাথায় রাখবা। তারপর হচ্ছে আমরা আরও কয়েকটা বিক্রিয়া দেখব, যে এবার এই ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে কী কী তৈরি করা যায় সেটাও একটু আমরা দেখব। তাহলে দেখো, এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে কী কী তৈরি করা যায়। তাহলে দেখো, যে যদি আমরা কিউপ্রাস আয়নের উপস্থিতি, অর্থাৎ কিউপ্রাস ক্লোরাইড, অথবা যে কোনো যদি তোমার কপার আয়ন থাকে, কপার 1+ আয়ন থাকে, 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, তাহলে এটাকে যদি আমি অ্যাসিড মিশ্রিত হাইড্রোলাইসিস করে, অর্থাৎ আর্দ্র বিশ্লেষণ করি, তাহলে সেক্ষেত্রে আমি বেনজিন পাবো, নাইট্রোজেন এবং ফসফিউরাস অ্যাসিড, এবং সেক্ষেত্রে HClটা পাবো। সো এটা একটু পরীক্ষা অনেক সময় আসতে পারে, বেনজিন এরকম ABC আকারে থাকতে পারে। সো এটা একটু মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আবার অনেকগুলো যৌগ তৈরি করা যায়। যদি আমি এখানে এটা কিন্তু CuX হলেও সমস্যা নাই, কারণ এটা ডাইমার তৈরি করে বিদায় এখানে Cu2X2 হয়েছে। ডাইমার মানে দুইটা অণু একসাথে থাকে বিদায় ডাইমার। সো CuX দিলেও কোনো সমস্যা নেই। সো এখানে যদি X মানে হচ্ছে ক্লোরাইড দিতে পারো, ব্রোমাইড দিতে পারো, আয়োডাইড দিতে পারো। তো এখানে অম্লীয় দ্রবণে, যে HX মিশ্রিত দ্রবণে যদি কপার আয়ন যদি থাকে, তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্লোরোবেনজিন তৈরি হয়, যে ক্লোরোবেনজিন তৈরি হয়, বেনজিন তৈরি হয় এবং নাইট্রোজেন তৈরি হয়। এই বিক্রিয়াটাকে স্যান্ড মেয়ার বিক্রিয়া বলা হয়। সো এটা নামদারি বিক্রিয়া, তো পরীক্ষা এটা আসে।
পরীক্ষা কেন উদ্দীপক এটা এসেছে, মানে তোমার উদ্দীপকে এসেছে যে উদ্দীপকে এটা এসেছে যে এরকম যৌগগুলো থেকে, অথবা এখানে HX থাকতে পারে, তো এখানে X যেটা থাকবে সেটাই হবে এখানে, এটাও যদি বেনজিন হয়, এটা যদি ক্লোরিন হয়, এখানে যদি তুমি দাও ক্লোরিন দাও তাহলে ক্লোরোবেনজিন হবে। তো তাহলে এখানে X এর মানটা আমরা ক্লোরিন দিয়ে দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানেও যদি আমরা X এর মানটা যদি ক্লোরিন দিই তাহলে এখানে এটাও ক্লোরোবেনজিন পাবো। সো এভাবে আমরা খুব সহজে বিক্রিয়াগুলো করতে পারি। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কপারের উপস্থিতিতে সেম ধরনের বিক্রিয়াগুলো ঘটে। এরপরে যদি আমরা এই যে কপার সায়ানাইডে যদি এই যে কপার প্লাস, এটা হচ্ছে এটাও ডাইমার, এই যে এটার মতো এক্সের পরিবর্তে সায়ানাইড হিসেবে কাজ করতেছে, মানে এক্স না দিয়ে CN যদি দিই, KCN এর উপস্থিতিতে, পটাশিয়াম সায়ানাইডের উপস্থিতিতে, তাহলে বিক্রিয়া যদি করাই তাহলে এখানে সায়ানোবেনজিন তৈরি হবে। কি তৈরি হবে? সায়ানোবেনজিন। আবার বলছি সায়ানোবেনজিন তৈরি হবে। এই সায়ানোবেনজিনকে ওই যে কিছুক্ষণ আগে আমরা বললাম সায়ানো যৌগকে অম্লীয় দ্রবণে যদি আদ্র বিশেষিত করি ওইক অ্যাসিড তৈরি হয়। সো ওইক অ্যাসিডের নাম হচ্ছে বেনজোইক অ্যাসিড, এর নাম হচ্ছে বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড তৈরি হয়। সো এগুলো একটু মাথায় রাখবা, আমরা বিষয়গুলো মনোযোগ সহকারে করবা, তাহলে তোমার জন্য সহজ মনে হবে। সো এটা বেনজোইক অ্যাসিড তৈরি হয়। এভাবে আমরা খুব সহজে বেনজোইক অ্যাসিড, সায়ানোবেনজিন, তোমার এখানে ক্লোরোবেনজিন, এভাবে খুব সহজে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে খুব সহজে উৎপাদন করতে পারি। সো এটা উদ্দীপকের জন্য তোমরা বেশি বেশি লিখে লিখে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের এই ABC যেগুলো যাতে বুঝতে পারো সেটা যাতে তোমাদের সহজে মনে পড়ে। এই কারণে বেশি বেশি প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। লাস্টে আমরা যেটা নিয়ে স্টুডেন্টদের অনেক টেনশন হয়, প্যারাসিটামল, অ্যাসপিরিন, আল্লাহ কেমনে মনে রাখবে এগুলো নিয়ে অনেক টেনশনে পড়ে যায় স্টুডেন্টরা। নো টেনশন, আজকে থেকে ডুপুতি, নো টেনশন ডুপুতি। তাহলে নো টেনশন কেন আসলো সেটা একটু দেখাতে চাই। তাহলে দেখো খুব সোজাভাবে চিন্তা করবে, সেটা হচ্ছে এটা হচ্ছে প্যারাসিটামল। কি বলো তো? প্যারাসিটামল। তাহলে প্যারাএসিটামল কিছুক্ষণ আগে বললাম, দেখো খেয়াল করো, এই বেনজিন বলো এটা আছে, এটা বেনজিন বলো। তো বেনজিন বলো এটা 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। তো আমি কি বললাম যে 4 নাম্বার কার্বন হচ্ছে প্যারা, আবার বলছি 4 নাম্বার কার্বন হচ্ছে প্যারা। তাহলে প্যারার মধ্যে এটার নাম হচ্ছে এসিটামাইড। তো তাহলে এসিটামাইড কেনটা CH3 CONH2, তাহলে এই যৌগটার নাম কি? এসিটামাইড। কিছুক্ষণ আগে বলেছিলাম এসিটামাইড। সো প্যারা অবস্থানে এসিটামাইড আছে, প্যারাতে আছে, তো প্যারাএসি। তো যেহেতু এটা ফেনল, প্যারাএসিটা, তো এসিটামাইড থেকে এসিটা, প্যারাএসিটা, এইখানে অল, তাহলে মল, প্যারাএসিটামল। তাহলে প্যারা অবস্থানে কি রয়েছে? এসিটামাইড রয়েছে। তো তাহলে ফেনলের প্যারা অবস্থানে যদি এসিটামাইড থাকে এটাকে বলা হয় প্যারাএসিটা। এখান থেকে আসছে প্যারা অবস্থানে এসিটা, তারপরে এটা কি? অল। তো তাহলে প্যারাসিটামল। তো সো ফেনল, এই যে ফেনল থেকে প্যারাসিটামল। তো তাহলে এটা সংক্ষেপে নাম। প্যারা অবস্থানে যদি এসিটামাইড থাকে ফেনলের, তখন সেটাকে আমরা বলি প্যারাসিটামল। সো এটার নাম আর কি কি হতে পারে সম্ভাব্য সেগুলো একটু জানবো। এটাকে আমরা 4 হাইড্রোক্সি, তাহলে এটাকে যদি 1 নাম্বার কার্বন ধরি, এমিনকে যদি আমি প্রধান ধরি, তাহলে এটা 1 নাম্বার, তখন চেঞ্জ হয়ে যাবে, তখন এটা 1 নাম্বার হয়ে যাবে। দেখো এগুলো কিন্তু চেঞ্জ হয় মানে কার সাপেক্ষে ধরতেছি সেই অনুসারে। সো এটাকে যদি আমি এটাকে 1 নাম্বার ধরি, মানে এমিন হিসেবে যদি নামকরণ করি, তো তাহলে এটাকে 4 হাইড্রোক্সি, মানে এটাকে হাইড্রোক্সি হয়ে গেছে। দেখো তখন এটা 1 নাম্বার কার্বন, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার হয়ে যাবে। 4 হাইড্রোক্সি এসিটানিলাইড এটাকে আমরা বলতে পারি। সো এটার একটা নাম। তো আবার এখানে N অবস্থানে, দেখো এই N অবস্থানে 4 হাইড্রোক্সি, তার মানে এটাকে প্রধান ধরে 1 নাম্বার, 4 নাম্বার কার্বন হাইড্রোক্সি আছে, 4 হাইড্রোক্সি ফিনাইল। সো বেনজিন যদি অন্য কোনো মূলক হিসেবে থাকে তখন এটাকে ফিনাইল বলা হয়। তাহলে 4 হাইড্রোক্সি ফিনাইল, ওই ইথানেমাইড, এই যে ইথানেমাইড, এসিটামাইড, তো এটার আরেকটা নাম হচ্ছে ইথানেমাইড, এই যে ইথানেমাইড। সো এই কারণে ইথানেমাইড বলা হচ্ছে, মানে ইথানেমাইড হিসেবে নামকরণ করলে। আবার আমরা ফেনল হিসেবে যদি নামকরণ করি তাহলে এসিটামিনো, তার মানে এসিটামিনো, এমিন ছিল, এসিটাম যুক্ত হয়েছে, এসিটামিনো ফেনল। এটাকে আবার আমরা বলতে পারি এন এসিটাইল প্যারা। তাহলে এন এর মধ্যে এসিটাইল মূলক, এই যে এন অবস্থানে এসিটাইল, তাহলে এসিটাইল, এন এর মধ্যে এসিটাইল মূলক আছে, তো এটাকে প্যারা এমিনোফেনল, মানে মানে এটা প্যারা অবস্থানে এমিনো মূলক আছে, এর মানে এটা পুরো এই NH2, তো তাহলে এখানে এই NH2, তো তাহলে এখানে একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে একটা H থাকলো, আর একটাকে প্রতিস্থাপন করে COCH3 যুক্ত হয়েছে, এখানে পুরোটাকে এমিন হিসেবে নামকরণ করছে। তাহলে না N এসিটাইল প্যারা এমিনোফেনল, তো ফেনল হিসেবে নামকরণ করছে। সো এই 4টা নামেও আমরা চিনতে পারি। এগুলো সাধারণত ভর্তি পরীক্ষাতে আসতে পারে, সেই কারণে একটু বললাম। সো এগুলো প্রস্তুতিটা আমি দেখাবো কত সহজ। আর এখানে দেখো এটা অ্যাসপিরিনের সংকেত, এখানে তোমার খুব সোজা ভাষায় যে এখানে তোমার
COOH মূলক থাকবে, আর এখানে তোমার কি থাকবে, তোমার OCO CH3। তাহলে এখানেও এসিটা এই যে অ্যামাইড আছে, এই যে মানে COCH3 CO মূলক যুক্ত আছে। সো এইগুলো এটাকে সহজে শুধু সংকেতটা মনে রাখলে হবে, পরীক্ষাতে তোমার অ্যাসপিরিনের সংকেতটা আসে। ব্যথানাশক, এটাও ব্যথা, জ্বর টর নিবারক, ব্যথা রোধ করে। সো এটা খুবই উপকারী আমাদের জন্য। আবার অতিরিক্ত খেলে কিডনি সমস্যা হতে পারে, আমাদের অনেক ধরনের প্রবলেম হতে, অতিরিক্ত খেলে কিডনি সমস্যা হয় এবং কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে আমরা যদি এটা বেশি পরিমাণে যদি ব্যবহার করি। আচ্ছা, এবার এটা তৈরি করাটা আমি যদি একটু করে তোমাদেরকে, অনেকে তৈরি করা নিয়ে অনেক সমস্যায় পড়ে, তো সেটাকে যদি আমি একটু করে বলতে চাই এটা তৈরি করতে হয় কিভাবে, এটা যদি তৈরি করতে হয়, তো তাহলে এখানে দেখো আমি একদম সোজাভাবে যদি বলি, তাহলে সেক্ষেত্রে তোমরা খুবই সোজাভাবে চিন্তা করো। এটা হচ্ছে ফেনল। সো এখানে যদি আমি ফেনলকে নাইট্রেশন করি, এই যে ফেনলকে যদি নাইট্রেশন করি, এই ফেনলকে যদি নাইট্রেশন করি, দেখো এটা তৈরি, তার মানে হচ্ছে আমি এটা প্যারাসিটামল তৈরি করবো। প্যারাসিটামল, এটা পরীক্ষা একবার আসছে, এই কারণে আমি একটু পড়াই দিচ্ছি। প্যারাসিটামল প্রস্তুতি মানে এটা কিভাবে করবা, এটা একদম সোজা, আমি বেসিকটা বলে দিলে তোমাদের জন্য সহজ মনে হবে। তাহলে দেখো বেসিকটা কি, এখানে দেখো এটা হচ্ছে একটা ফেনল, এটা ফেনল আমি দিলাম এখানে ফেনল। তো ফেনলকে যদি আমি এই যে নাইট্রেশন করি HNO3 এবং গাঢ়, এটা হচ্ছে গাঢ় HNO3, আমি এখানে দিলাম গাঢ় HNO3 এবং H2SO4 উপস্থিতি নাইট্রেশন করি, আমরা কি পাবো সেক্ষেত্রে, আমরা এটাকে দুই মৌলের সাথে বিক্রিয়া করে, তাহলে এখানে অর্থনাইট্রো, দেখো এক্ষেত্রে আমি দুইটা যৌগ পাবো, একটা হচ্ছে যেহেতু OH-টা হচ্ছে আমরা জানি অর্থপ্যারা নির্দেশক, সো এই ক্ষেত্রে আমরা অর্থ অবস্থানে নাইট্রোমূলক পাবো, তার অর্থনাইট্রোফেনল, আর আমরা আরেকটা পাবো প্যারানাইট্রোফেনল পাবো, প্যারানাইট্রোফেনল। তাহলে এখানে OH আমি দিলাম, OH দিলাম, আর এই জায়গাতে আমরা দেখলাম, এই জায়গাতে আমরা প্যারানাইট্রো, তাহলে এটা হচ্ছে নাইট্রোফেনল পাবো, রাইট। সো এই ফেনলকে যদি আমি তাহলে এই প্যারানাইট্রোফেনলকে যদি আমি বিজারিত করি, তাহলে সেক্ষেত্রে আমার দেখো বিজারিত যদি করি, তাহলে সেক্ষেত্রে কী যৌগ তৈরি হচ্ছে সেটা একটু মাথায় রাখতে হবে। তাহলে এই প্যারানাইট্রোফেনলকে আমি বিজারিত করি, তাহলে বিজারিত করলে তাহলে এখানে হচ্ছে আমার OH আর এখানে হচ্ছে নাইট্রোমূলক। সো এই নাইট্রোফেনলকে যদি আমি বিজারিত করি, জার্মান হাইড্রোজেন উপস্থিতি বিজারিত করি, তাহলে সেক্ষেত্রে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিতে পারি, তাহলে সেক্ষেত্রে আমার এই যৌগটাতে এখানে এই যৌগটা তৈরি হবে, অর্থাৎ এখানে এনিলিন NH2 হয়ে যাবে, দেন এই জায়গাতে OH হবে, দেন এটাকে যদি আমি ইথানোয়িক অ্যানহাইড্রেট, তার মানে CH3CO আর এটা হচ্ছে 2 আর এখানে O, এটাকে ইথানোয়িক অ্যানহাইড্রেট, তার মানে ইথানোয়িক অ্যাসিড দুইবার বিক্রিয়া করে এই ধরনের যৌগগুলো তৈরি করে। সো এটা একটু যদি তোমরা জানো তাহলে ভালো, তারপর আমি একটু বেসিকটা দেখাই দেবো এটা কীভাবে তৈরি হয়। দেন এটার সাথে যদি বিক্রিয়া করে, এটাকে Ac2O বলা হয়, এভাবে তোমাদের বইতে দেখবা যে এটাকে এইভাবে লিখছে, এই যে Ac2O লিখছে। দেন যদি বিক্রিয়া করে, দেন এই এমাইডটা এখানে যুক্ত এবং আদ্রবিশ্বের মানে H2O উপস্থিত থাকবে, তাহলে সেক্ষেত্রে যদি বিক্রিয়া করে, তাহলে সেক্ষেত্রে আমার যৌগটা উৎপন্ন হবে, যে প্যারাসিটামল উৎপন্ন হবে, তার মানে এক্ষেত্রে আমার যে ব্যথা নিবারণকারী যে যৌগ সেটা উৎপন্ন হবে। তো সেটা উৎপন্ন হচ্ছে কিভাবে, এই যে এখানে এটা, তারপর হচ্ছে এখানে OH আর এখানে হচ্ছে এই N তৈরি হবে, আর এই জায়গাতে H থাকবে, আর আরেক জায়গায় যে COCH3 যুক্ত হবে, তাহলে এখানে COCH3 আর আরেকটা মিলে কি তৈরি হয়ে যাবে, আরেকটা মিলে CH3COOH তৈরি হবে। সো এইভাবে আমাদের যে প্যারাসিটামল তৈরি হলো, যে প্যারাসিটামল তৈরি হয়ে গেল, কত সহজে শিখিয়ে দিলাম, দেখো একদম সোজা। তো এখন এই জিনিসটা যে এই যে Ac2O এটার সাথে বিক্রিয়া করলে দেন আমরা কি পাবো, প্যারাসিটামল পাবো। সো আশা করি বিষয়টা তোমরা সহজে বুঝতে পেরেছো, তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। অ্যাসপিরিনটাও সেম বিক্রিয়া দিয়ে অ্যাসপিরিনটাও তৈরি করা যায়। অ্যাসপিরিনটা তৈরি করার জন্য যদি আমি একটু দেখাই, এটা পরীক্ষা আসবে না, তারপর লাস্ট একটা দেখাই দিচ্ছি যাতে করে তোমাদের একটু কনফিউশনটা দূর হয়। এটার নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, এটাকে বলা হয়। তাহলে OH আর এখানে COOH, এটাকে স্যালিসাইলিক অ্যাসিড বলা হয়, স্যালিসাইলিক অ্যাসিড বলা হয়, সাইলিক অ্যাসিড বলা হয়। তো এটাকে যদি স্যালিসাইলিক অ্যাসিডকে যদি আমরা এই Ac2O এবং এখানে যদি অম্লীয় মিশ্রণ যদি 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি বিক্রিয়া করাই, তাহলে সেক্ষেত্রে আমরা সেম কাহিনী পেয়ে যাব। দেখো এখানে এই জায়গাতে এটা বরাবর খাপের খাপ মমতাজ্জার বা বসে যাবে, তারপর এখানে আমাদের এই অ্যাসপিরিনটা বসে যাবে। এই অ্যাসপিরিনটা কি সংকেত, কি আমরা যেটা জানলাম যে OCOCH3, তাহলে OCOCH3, তাহলে এখানে হচ্ছে এই যে OCOCH3। সো এটা হচ্ছে আমাদের অ্যাসপিরিন। তো তাহলে দেখো কত সোজা, একটা বিক্রিয়া যদি জানো তাহলে সেক্ষেত্রে তুমি কনসেপ্টটা যদি বুঝো, তাহলে তোমার জন্য এই যে অ্যাসিটিক অ্যানহাইড্রেট বলা হয়, এটা অ্যাসিটিক অ্যানহাইড্রেট কেন বলে সেটা একটু ব্যাখ্যা দিয়ে দিই। কারণ অনেক স্টুডেন্ট আছে, তোমার চিন্তা করতে পারো যে স্যার এগুলো কি পড়াচ্ছে, ভালো করে যাতে ফিল করতে পারো সেই কারণে আমি একটু দেখাচ্ছি।
এখানে OOC আর এখানে CH3 যদি বিক্রিয়া করি তাহলে দেখো খেয়াল করো, খুব সোজাভাবে চিন্তা করবে। তাহলে এখানে এই জায়গা থেকে একটা পানি অপসারিত হবে। তো পানি অপসারিত হলে কি যৌগ তৈরি হচ্ছে দেখো, এই CH3CO, এখানে CH3CO আর মাঝখানে একটা O। তো তাহলে এখানে কি যৌগ তৈরি হচ্ছে দেখো, এই যে CH3 আর এখানে C ডাবল বন্ড O, এখানে একটা O আর C ডাবল বন্ড O আর এখানে CH3। সো এটাকে আমি যদি নর্মালি লিখেছি তাহলে এখানে CH3CO, এটা দুইটা হয়েছে আর এখানে একটা O, তাহলে এই একটা O। সো এটাকে বলা হয় যে এটা ইথানোয়িক অ্যাসিড থেকে, এই যে ইথানোয়িক অ্যাসিড থেকে দুইটা ইথানোয়িক অ্যাসিড বিক্রিয়া করেছে, পানি অপসারিত হয়েছে, এই কারণে এটাকে বলা হয় ইথানোয়িক অ্যানহাইড্রেট। এই যে ইথানোয়িক অ্যানহাইড্রেট মানে পানি অপসারণ হয়েছে, হাইড্রাইড। দেখো কত সোজা। সো এইভাবে আমরা বিষয়গুলো ফিল করব, বেসিকগুলো জানলাম, তাহলে কত সহজ মনে হলো আমাদের কাছে। আশা করি তোমরা সবাই বিষয়টা ভালো করে ফিল করেছো। তাহলে কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে, নেক্সট ক্লাসে আরও ইনশাল্লাহ অ্যারোমেটিক যৌগ ইনশাল্লাহ দেখতে পাবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।